হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। আমাদের আজকের মেডি মাস্টার্স এর এই ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজকে যে টপিকটা স্টার্ট করব সেটা হচ্ছে আমাদের বোটানির 9 নম্বর চ্যাপ্টার, উদ্ভিদ শারীরতত্ত্বের শ্বসন টপিকটা। শ্বসন টপিকটা মোটামুটি আছে, মানে মাঝারি টাইপের একটা সাইজ। তো আমরা চেষ্টা করবো সেটাকে এক ক্লাসেই কমপ্লিট করে ফেলার জন্য। তো চলো শুরু করা যাক ভাইয়া। তো শ্বসন, সবার আগের দরকারি যে কথাটা, এটা আমরা সবাই জানি যে ভাইয়া শ্বসন হচ্ছে কি উদ্ভিদ এবং প্রাণী দুজনের বডির ভেতরেই হয়। কিন্তু আমাদের সালোক সংশ্লেষণ কিন্তু ভাইয়া জাস্ট উদ্ভিদ বডিতে হয়। এসব একদম সহজ কথাবার্তা। এখন আমরা একটা ডিরেক্ট দাগানো বই নিয়ে এসেছি, এতে আমারও সুবিধা, দাগাতে আর কষ্ট হবে না, তোমাদেরও সবার সুবিধা, সময় বাঁচবে। যাই হোক, তাহলে এখানে আমাদের শুরুতেই যেটা দেওয়া আছে দরকারি কথা, সেটা হচ্ছে ভাই কার্বোহাইড্রেট হচ্ছে গিয়ে আমাদের শক্তির প্রধান উৎস। দেখো ভাইয়া, এই কিছুক্ষণ পরে এখানে আরেকটা লাইন আছে যে ভাইয়া সূর্যালোকই হচ্ছে গিয়ে শক্তির সকল উৎস। সরি, সকল শক্তির মূল, এই টাইপের একটা কথাবার্তা আছে। তো ভাই এখন দুইটা তো একই কথা, কিন্তু এক জায়গায় কার্বোহাইড্রেট এক জায়গায় সূর্য, এগুলো ভাই সিম্পল কথাবার্তা। সেটা হচ্ছে যে ভাই কার্বোহাইড্রেট হচ্ছে কি আমাদের বডির ভেতরে সব শক্তির সোর্স হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেট। আর শুধু কি ভাই দুনিয়াতে আমাদের বডি শক্তির কথাই আছে নাকি? আরো তো কত রকমের শক্তি আছে, বাহিরেও শক্তি আছে। এই সব ধরনের শক্তির উৎস হচ্ছে কি আমাদের সূর্যালোক। যাই হোক, চলো আগাই আমরা। এই যে অংশটা ভাইয়া, এই অংশটা লাগবে হচ্ছে গিয়ে যারা একাডেমিক পড়াশোনা করতেছে তাদের নাম্বারের জন্য, মানে একটা সংজ্ঞা। কি সংজ্ঞা? বা শ্বসনের সংজ্ঞা, যে জৈব রাসায়নিক প্রক্রিয়া জীব কোষস্থ জটিল জৈব যৌগ, হ্যাঁ, বা খাদ্যবস্তু জারিত হয়, ফলে জৈব যৌগের সঞ্চিত স্থিতিশক্তি রূপান্তরিত হয় গতিশক্তি বা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তাইলে ভাইয়া জারিত হচ্ছে এটাকে জটিল জৈব যৌগ, মানে আমরা যেগুলা খাচ্ছি, ঠিক আছে কি কথাটা? খাবারের মধ্যে যে স্টোরড এনার্জিটা ছিল, সেটা কি হিসেবে ছিল ভাইয়া? সেটা ছিল হচ্ছে গিয়ে আমাদের স্থিতিশক্তি হিসেবে। দেখো ভাইয়া, স্থিতিশক্তিকে আমরা ডিরেক্ট কাজে লাগাইতে পারি না। স্মৃতিশক্তিকে যদি আমরা কাজে লাগাতে চাই তাহলে আগে একে অন্য কোনো একটা ফরম্যাটে কনভার্ট করে নিতে হয়। তাহলে আমরা কোন ফরম্যাটে কনভার্ট করতে পারি ভাই? গতিশক্তি বানায় নিতে পারি, অথবা রাসায়নিক শক্তিতে কনভার্ট করে নিতে পারি, তারপরে গিয়ে আমরা কাজে লাগাতে পারি। And এই যে ভাই ট্রান্সফরমেশনের প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে ভাইয়া শ্বসন। ঠিক আছে, চলো আগাই। এই হচ্ছে ভাইয়া আমাদের সেই একদম ক্লাস 5 থেকে খুব সম্ভবত আমরা এরকম একটা বিক্রিয়া পড়া শুরু করি, যেখানে গ্লুকোজ অক্সিজেন পানি রিয়েকশন করে কার্বন ডাই অক্সাইড পানি আর শক্তি উৎপন্ন করে। 19 আমরা 38 এটিপি শিখে আসছিলাম, ইন্টারেস্টে সেটা 36 এটিপি হয়েছে। সেটার কাহিনী কি, কারণটা আমি পরে বলতেছি, কোনো সমস্যা নেই। এই রিয়েকশনে আশা করি কারো কোনো সমস্যা নেই। আগে শ্বসন অঙ্গ, শ্বসন অঙ্গের মধ্যে আমাদের কিছু দরকারি কথাবার্তা আছে ভাইয়া। শ্বসন অঙ্গটা চলতেছে কোথায় ভাইয়া? শ্বসন চলতেছে কোথায়? জীবন্ত কোষে। এখন কথা হচ্ছে ভাই, জীবন্ত কোষের তো একটা বড় জায়গা, বড় জায়গায় পুরোটা কোষের মধ্যে কি ঘটে না ভাইয়া? দুইটা জায়গায় ঘটে। কোথায় ঘটে ভাই? একটা ঘটে হচ্ছে সাইটোপ্লাজম, আর একটা হচ্ছে গিয়ে ভাইয়া মাইটোকন্ড্রিয়া। সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়া, এই দুইটা অংশের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের শ্বসনটা চলে। তো আগাই আমরা। তারপর যেটা কথাবার্তা সেটা হচ্ছে ভাইয়া শ্বসনিক বস্তু। এর মধ্যে আমরা মোটামুটি যা খাই সবকিছুই আমাদের শ্বসনিক বস্তু হিসেবে ব্যবহৃত হয়। খাই কি ভাই আমরা? কার্বোহাইড্রেট বা শর্করা খাই, প্রোটিন খাই, প্রোটিন আমিষ, চর্বি বা স্নেহ জাতীয় খাবার দাবার খাই, এন্ড আমাদের সাথে এখানে আরেকটা টার্ম অ্যাড করে দিয়েছে, সেটা হচ্ছে ভাই জৈবিক এসিড। ঠিক আছে কি কথাটা? আমাদের ভাই এগুলো সিম্পল কথাবার্তা, যে পানি ভিটামিন এগুলা থেকে কিন্তু আমাদের ভাই কোনো এনার্জি আসতেছে না। ঠিক আছে, এগুলো আমাদের বডি অন্যান্য কাজ কারবার চালায় নেওয়ার জন্য দরকারি, বাট শক্তি আসে না ভাইয়া। শক্তি আসতেছে কোন জায়গা থেকে ভাইয়া? আমাদের এই কার্বোহাইড্রেট, প্রোটিন আর চর্বি। আর এইটা হচ্ছে কি নতুন করে আছে আমাদের, মানে এক্সট্রা, আমরা খাবারের সেই যে 6টা মূল উপাদান ওইটার মধ্যে এক্সট্রা করে পড়ি না, যেটা এখানে আছে সেটা হচ্ছে জৈবিক অ্যাসিড। আমাদের কষ্ট করে মনে রাখতে হবে। যাই হোক, চলো আমরা আগাই। এখন ভাইয়া আমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছি শক্তি উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয় কি হিসেবে ভাইয়া? শক্তি উৎপন্ন হয় হচ্ছে কি এটিপি হিসেবে। এটিপি কে আমরা শক্তি মুদ্রা বলি, এই টাইপের কথাবার্তা আমরা সবাই জানি। এখানে একটা দরকারি কনসেপ্ট আছে, সেই দরকারি কনসেপ্ট একটা লাইন দিয়ে এক্সপ্লেন করছে ওরা। এটিপি কখনো এক কোষ থেকে অন্য কোষে স্থানান্তরিত হতে পারে না। মানে একটা জিনিস দেখো ভাইয়া, আমাদের প্রত্যেকটা কোষের মধ্যেই প্রসেস গুলো চালানোর জন্য শক্তির প্রয়োজন। তাহলে প্রত্যেকটা কোষের আলাদা আলাদা ভাবে শক্তি প্রয়োজন। কিন্তু শক্তি কি? এটিপি। এটিপি যদি এক কোষ থেকে আরেক কোষে স্থানান্তরিত হতে না পারে, তাহলে আমাদের প্রত্যেকটা কোষে আলাদা আলাদা ভাবে শ্বসন হওয়া মাস্ট।
এমন না যে ভাই আমি একটা কোষ বেশি করে শ্বসন করে নিলাম, সে আশপাশের 4-5টা কোষকে সাপ্লাই দিয়ে দিতে পারলো সত্যি, সেটা সম্ভব না ভাই। এই লাইনটাতে একটা ক্লিয়ারলি লেখা আছে। তাহলে সেটাই আমাদেরকে ইন্ডিকেট করতেছে যে প্রত্যেকটা সেলের মধ্যেই আমাদের শ্বসন চালাতে হবে, ইটস এ মাস্ট। ঠিক আছে কি কথাটা ভাইয়া? আসো, তাই এই প্রকার শ্বসনের নাম হচ্ছে কি কোষীয় শ্বসন। তাহলে ভাইয়া এটা হচ্ছে কোষীয় শ্বসন কেন? কোষের ভেতর ঘটতেছে ভাইয়া। আমরা মনে করে দেখো, আমরা কি যেন বলে, জুলজিতে জুলজিতে শ্বসনের দুইটা ক্লাসিফিকেশন পড়ে আসছিলাম, বহিঃশ্বসন, অন্তঃশ্বসন। তাহলে ভাইয়া আমরা বহিঃশ্বসনে কি পড়তাম? ডায়াফ্রাম সংকুচিত প্রসারিত হয়, তারপর বক্ষ গহ্বরের আয়তন, চাপ বাড়ে কমে, হেনতেন এই টাইপের কিছু কথাবার্তা পড়ে আসতাম। সেটা পড়ছিলাম কোথায় ভাইয়া? বহিঃশ্বসন। বহিঃশ্বসন দিয়ে কি হতো? নাসারন্ধ্র দিয়ে বাতাস ঢুকতো, দেন পরবর্তীতে অ্যালভিওলাস পর্যন্ত যে পাথওয়ে, অতটুকু অংশ ছিল হচ্ছে কি আমাদের বহিঃশ্বসন। কিন্তু ভাইয়া আমাদের বডির ভেতরে ঢুকলো, বডির ভেতরে প্রবেশ করে এন্ড অফ দ্য সেলের ভেতর গেল, সেলের ভেতরে যাওয়ার পর অক্সিজেনটাকে কাজে লাগিয়ে আমরা যে কাজটা করতেছি সেটাকে আমরা বলি কি ভাইয়া? অন্তঃশ্বসন। ঠিক আছে কি কথাটা? অ্যাকচুয়ালি আমরা এখন যেটা করতেছি সেটাই বলতে পারো যে অন্তঃশ্বসন। এন্ড এটা হচ্ছে কোথায়? কোষের ভিতরে, দ্যাটস এটাকে আমরা বলতেছি হচ্ছে ভাইয়া কোষীয় শ্বসন। ঠিক আছে কি কথাটা? এই একটা জায়গা আছে, এখানে 3টা পয়েন্ট আছে যে ভাইয়া আমরা উম মানে সবাই কমনলি একটা কথা বলে ফেলি যে শক্তি প্রয়োজন, শক্তি প্রয়োজন, শক্তি প্রয়োজন। শক্তি দিয়ে করবোটা কি ভাইয়া? শক্তি দিয়ে করব হচ্ছে গিয়ে 3টা কাজ। এন্ড মেডিকেলের জন্য একটা জিনিস মনে রাখবে, যে যেখানেই তুমি 3টা পাবে সেই জায়গাটাই হচ্ছে গিয়ে তোমার জন্য দরকারি। কেন ভাইয়া? স্যার কি করবে? স্যার এখান দিয়ে আরেকটা 4 নাম্বার কিছু একটা অপশন দিয়ে বলবে যে নিচের কোন কারণে শক্তির প্রয়োজন হয় না। 3টা অপশন রেডি করা আছে, একটা অপশন স্যার বানাই দিয়ে দিবে, তখন তোমাকে কষ্ট করে এটাকে সিলেক্ট করা লাগবে। ঠিক আছে কি কথাটা? যাই হোক, তাহলে এখন আমরা যেটা পড়ার জিনিস সেটা পড়ে ফেলি, যে আমাদের শক্তির প্রয়োজন হয় কিসের জন্য? শক্তির প্রয়োজন হয় হচ্ছে কিছু বড় বড় জৈব অণু সংশ্লেষ মানে তৈরি করার জন্য, কিছু বায়োলজিক্যাল অণুকে ট্রান্সপোর্ট করার জন্য, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য। ঠিক আছে কি কথাটা? আর আরেকটা হচ্ছে কি ভাই, মুভমেন্টের জন্য। একটা হচ্ছে কিছু জিনিসপাতি বানাবা, আরেকটা হচ্ছে কিছু জিনিসপাতিকে ট্রান্সপোর্ট করবা, মানে কাউকে ভেতরে আসতে দিবা, কাউকে ভেতর থেকে বের করে দিবা, 2টা কাজ। আর আরেকটা হচ্ছে কি ভাই, মুভমেন্ট করার জন্য। কাকে মুভমেন্ট করবা ভাই? সবচেয়ে কমন মুভমেন্ট যেটা পেশি কোষ, পেশি কোষের প্রোটিন তন্তু। পেশি কোষের প্রোটিন তন্তু যদি নাচানাচি করে তাইলে তোমার হাত পা সবকিছু নড়বে। ঠিক আছে কি কথাটা? যাই হোক, তাহলে আমাদের শক্তির প্রয়োজন হচ্ছে কয়টা রিজনে ভাইয়া? 3টা রিজনে আমাদের শক্তির প্রয়োজন হচ্ছে। চলো আগে। হ্যাঁ ভাই, এখানের কথাটা খুবই সহজ। শ্বসনের প্রকারভেদ, শ্বসন হচ্ছে গিয়ে ভাই 2 প্রকার। একটা হচ্ছে গিয়ে সবাত শোষণ, একটা হচ্ছে গিয়ে অবাত শোষণ। যেটাতে বাতাস লাগে, বাতাস বলতে অ্যাকচুয়ালি অক্সিজেন, যেটাতে অক্সিজেন প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে সবাত শোষণ, যেটাতে অক্সিজেন প্রয়োজন হয় না সেটা হচ্ছে ভাইয়া, আমি ভুল বলছি খুব সম্ভবত, খেয়াল করি নাই, যেটাতে অক্সিজেনের প্রয়োজন হয় সেটা হচ্ছে গিয়ে ভাইয়া সবাত শোষণ, আর যেটাতে অক্সিজেনের প্রয়োজন হয় না সেটা হচ্ছে গিয়ে ভাইয়া অবাত শোষণ। যাই হোক, আসো আগাই। সবাত শোষণের একটা সংজ্ঞা দিয়ে রেখেছে, খুব দরকারি না, তারপর পড়ে রাখলেই হয়। হ্যাঁ ভাইয়া, আমরা বেসিক্যালি একটু আগে শ্বসনের যেই বিক্রিয়াটা শিখে আসছিলাম, সেটাই বেসিক্যালি আমরা সবাত শ্বসনেরটাই শিখে আসছি। তাহলে ভাই অবাত শ্বসনেরটা কোথায়? অবাত শ্বসন যখন আমরা করবো তখন আমরা দেখে নিবো যে অবাত শ্বসনের জন্য বেসিক্যালি 2 রকমের রিয়াকশন হইতে পারে, 2 রকমের বিক্রিয়া আমাদের জন্য অ্যাভেলেবেল আছে। ঠিক আছে কি কথাটা? আসো, এখন যেটা আমাদেরকে ভালোভাবে পড়তে হবে সেটা হচ্ছে গিয়ে ভাইয়া সবাত শ্বসন প্রক্রিয়ার ধাপ বা পর্যায়। তো ভাইয়া কয়টা ধাপ আছে ভাইয়া? ধাপ আছে গিয়ে হচ্ছে গিয়ে আমাদের 4টা ধাপ আছে। কয়টা ভাইয়া? 4টা। সবাই আশা করি এই জিনিসপাতি গুলা জানি, তারপর আমরা আগে একটু একটু করে আগাই। তাহলে ভাইয়া প্রথম ধাপের নাম কি ভাইয়া? প্রথম ধাপের নাম হচ্ছে গিয়ে গ্লাইকোলাইসিস। প্রথম ধাপের নাম কি ভাইয়া? গ্লাইকোলাইসিস। হয় কোথায় ভাইয়া? কোষের সাইটোপ্লাজমে। মনে করে দেখো ভাইয়া, আমরা পড়ে আসছিলাম যে শ্বসন হয় কোন কোন জায়গায়? কোষের 2টা জায়গাতে হয়, একটা হয় সাইটোপ্লাজমে আর আরেকটা হয় ভাইয়া মাইটোকন্ড্রিয়াতে। গ্লাইকোলাইসিস হচ্ছে গিয়ে একমাত্র স্টেপ যেটা কিনা সাইটোপ্লাজম হচ্ছে। আর বাকি যে 3টা স্টেপ আমরা পরে পড়বো, প্রত্যেকটা স্টেপই দেখবো যে মাইটোকন্ড্রিয়ার নানা রকম জায়গার মধ্যে হচ্ছে। ঠিক আছে? তো এখন আসো, গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস হচ্ছে কোথায়? কোষের সাইটোপ্লাজমে। ওকে, খুবই ভালো কথা। এখন আরেকটা জিনিস আমাদের কষ্ট করে মনে রাখতে হবে। কি মনে রাখবো ভাইয়া? আমরা শ্বসনের প্রকারভেদ পড়ছি কয় রকম? 2 রকম, সবাত এন্ড অবাত। এন্ড মোস্ট
ইন্টারেস্টিং ব্যাপার যেটা সেটা হচ্ছে ভাইয়া সবাত এবং অবাত, দুই ধরনের শ্বসনেরই প্রথম ধাপ যেটা সেটা হচ্ছে গিয়ে ভাইয়া গ্লাইকোলাইসিস। তাহলে তুমি অবাত শ্বসন চালাচ্ছ নাকি সবাত শ্বসন চালাচ্ছ সেটাতে কোনো ফ্যাক্ট না, তোমার গ্লাইকোলাইসিস সবার জন্যই তোমার পড়া লাগবে, ঠিক আছে কি কথাটা? তার মানে কি এটা একটা কমন, দুইটার মধ্যে কি ভাইয়া কমন পাথওয়ে আমরা বলতে পারি, ঠিক আছে কি কথাটা? তো সেজন্য দেখো আমাদের গ্লাইকোলাইসিসের কয়েকটা নাম আছে, এক্সট্রা নাম। শ্বসনের সাধারণ গতিপথ, সাধারণ গতিপথ কেন? ওই যে একটু আগে বললাম অবাত এবং সবাত দুই জায়গাতেই হচ্ছে। আর তিনজন বিজ্ঞানী মিলে এমবেডেন, মেয়ারহফ এন্ড পার্নাস, তিনজন মিলে এটা বের করছিল বা আবিষ্কার করছিল, যেটাই বলো না কেন, সেজন্য এটার আরেকটা নাম হচ্ছে কি ভাইয়া ইএনপি পাথওয়ে। দুইটা নাম পাইলাম এক্সট্রা এক্সট্রা। আরো একটা নাম আছে ভাইয়া, কি নাম ভাইয়া? সাইটোপ্লাজমীয় শ্বসন। তাহলে ভাইয়া শ্বসনের যে চারটা স্টেপ আছে, চারটা স্টেপের মধ্যে এইটাই একমাত্র কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়, দ্যাটস ওয়াই এর আরেকটা নাম কি? সাইটোপ্লাজমীয় শ্বসন। তাহলে এর কি কি নাম পাইলাম ভাইয়া? আমরা এর নাম পেলাম হচ্ছে গিয়ে ভাইয়া তিনটা। আমরা এর নাম পেলাম হচ্ছে গিয়ে ভাইয়া তিনটা। একটা হচ্ছে গিয়ে ইএমপি পাস হয়ে কোথায় গেল, ইএমপি পাস হয়ে শ্বসনের সাধারণ গতিপথ, আর আরেকটা পেলাম হচ্ছে কি ভাইয়া সাইটোপ্লাজমীয় শ্বসন, ঠিক আছে কি কথাটা? তাহলে গ্লাইকোলাইসিসের আরো তিনটা নাম আছে, এটা আমরা জেনে রাখলাম, কারণ কি এমসিকিউ তে সুন্দর মতন যে কোনো তিনটা ঠিক নাম দিবে, একটা ভুল নাম দিবে, চলে আসতে পারে এরকম করে আমাদের কোশ্চেন গুলো। তাহলে ভাই এখন আমাদের পড়া লাগবে কি ভাইয়া? পড়া লাগবে হচ্ছে কি ভাই গ্লাইকোলাইসিস হয় কিন্তু কিভাবে হয়। ওকে, তার মানে এখন আমাদের গ্লাইকোলাইসিস এর কিছু রিয়েকশন পাতি শিখা লাগবে। হ্যাঁ, তোমরা যারা হচ্ছে গিয়ে একাডেমিক স্টুডেন্ট তাদের জন্য ভাইয়া এটা হচ্ছে গিয়ে একদম মাস্ট, মানে না জানলে মানে পরীক্ষার মধ্যে একটা সি নাম্বারের কোশ্চেন বা গ নাম্বারের কোশ্চেন মনে করতে পারো যে মিস হয়ে গেল, এটা যদি না জানো বা না শেখো। তাহলে এটা আমি অবশ্যই পড়ায় দিব। আর যারা হচ্ছে গিয়ে ভাইয়া এডমিশন স্টুডেন্ট তাদের জন্য ইম্পর্টেন্স কিছুটা কম আসতে পারে ভাইয়া, এখান থেকে কোয়েরি রিয়েকশনের ভেতর থেকে কোশ্চেন আসতে পারে, চান্স তুলনামূলক কম। তবে বিশেষ করে রিসেন্টলি ফার্স্ট ফার্স্ট যে কোশ্চেন গুলা করে ওইখানে কিন্তু ভাই ভেতর থেকেও ইনডেপথ কোশ্চেন আসে, আমি খেয়াল করেছিলাম এটা। যাই হোক, এখানে একটা ইম্পর্টেন্ট এমসিকিউর মতো আছে যেটা অলরেডি দাগানো আছে ভাইয়া, যে সুক্রোজ হলো উদ্ভিদের প্রধান ট্রান্সলোকেটেড সুগার। এখন ভাই ট্রান্সলোকেটেড সুগার কি জিনিস ভাই? দেখো, বুঝাই। দেখো ধরো ভাইয়া আমাদের দেশের কারেন্সি কি? আমাদের দেশের কারেন্সি হচ্ছে কি টাকা। তুমি টাকা যে কোনো জায়গায় ইউজ করতে পারতেছো, যে কোনো দোকানে এনি হয়, ঠিক আছে? তাহলে আমাদের বডি অ্যাকচুয়ালি বডিতে কাজ করতেছে কি? প্রত্যেকটা জায়গায় কাজ করতেছে হচ্ছে কি গ্লুকোজ। গ্লুকোজ ভেঙে ভেঙে শক্তি তৈরি হচ্ছে, ঠিক আছে কি কথাটা? তো এখন ধরো ভাইয়া তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠাতে চাচ্ছ, ঠিক আছে কি কথাটা? তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠাতে যাচ্ছ, ধরো এখন বিকাশ টিকাশ এরকম জিনিসপাতি গুলো ছিল না, আমাদের বাবা মারা যে ঝামেলাগুলো ফেস করতো, ব্যাংকের থ্রু পাঠানো যায়, কিন্তু তুমি ধরো ক্যাশ টাকা পাঠাতে চাচ্ছ ব্যাংকের থ্রু না, তাহলে তুমি কি করতে পারো যেটা সেটা হচ্ছে গিয়ে ভাইয়া খামের মধ্যে টাকা দিয়ে দেন ওই যে কুরিয়ার টাইপের ওগুলাতে কিছু সিস্টেম আছে, ওদের কাছে দিলে ওরা টাকাটাও ডিরেক্ট পাঠায় দিতে পারে খামের থ্রু। তাহলে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাইছো কি টাকা, কারণ তোমার টাকা ওই লোক খরচ করতে পারে, কিন্তু টাকাটা কি তুমি খোলা খোলা পাঠাইছো? খোলা পাঠাওনি, তুমি একটা প্যাকেট করে ক্লোজ করে দেন পাঠাইছো। ঠিক সেম ভাবে ভাই আমাদের বডিতেও গ্লুকোজ প্রত্যেকটা জায়গায় দরকার, কিন্তু গ্লুকোজ যদি মুভ করতে চায় তখন গ্লুকোজ হিসেবে মুভ করার চাইতে বেটার হলো ভাই সেটাকে সুক্রোজ বানায় দেন মুভ করানো, এন্ড দ্যাটস এটাকে আমরা বলি হচ্ছে কি ভাই ট্রান্সলোকেটেড সুগার, মানে মুভমেন্ট করতেছে বেসিক্যালি সুক্রোজ, ঠিক আছে কি কথাটা? ওকে, চলো এখন হচ্ছে গিয়ে ভাই আমাদের সেই অতীব গুরুত্বপূর্ণ জায়গা। এখানে স্টেপ বাই স্টেপ সবকিছুকে বাংলা ভাষায় লেখা আছে, তো আমি বাংলা ভাষায় লেখাগুলো আর পড়বো না, আমি চার্টটা বুঝাই দিব, চার্টটা বুঝাই দিলে বাংলা কথাগুলো এইভাবেই পারা যায়। ওকে, চলো সবার আগে কি হচ্ছে ভাইয়া? এ হচ্ছে আমাদের গ্লুকোজ। গ্লুকোজ কয় কার্বনের? সবাই আমরা জানি গ্লুকোজ হচ্ছে কি ভাই 6 কার্বনের। গ্লুকোজের সংকেত সবাই পারি। এখন গ্লুকোজ থেকে হয়েছে কি ভাইয়া, গ্লুকোজের সাথে এসে অ্যাড হয়েছে কি? অ্যাড হয়েছে ফসফেট অ্যাড হয়েছে। কোথায় অ্যাড হয়েছে ভাইয়া? 6 নাম্বার কার্বনে ফসফেটটা অ্যাড হয়েছে। তো ঠিক আছে, তাহলে 6 নাম্বার কার্বনে ফসফেট অ্যাড হয়ে ওর নাম কি হলো? নাম হলো হচ্ছে কি ভাই গ্লুকোজ 6 ফসফেট। তাহলে এর সাথে চেঞ্জ হয়েছে কি ভাই? চেঞ্জ হয়েছে একটা ফসফেট এসে অ্যাড হয়েছে, ঠিক আছে কি কথাটা? তাহলে ভাইয়া ফসফেট আসছে কোথা থেকে? আসছে ফসফেট আসছে হচ্ছে কি এটিপি থেকে। এটিপির মধ্যে ফসফেট ছিল কয়টা? তিনটা। এই ডিপির মধ্যে ফসফেট আছে কয়টা? দুইটা। তাহলে এই যে একটা ফসফেট যে কমলো, এই ফসফেটটাই হচ্ছে কি আমাদের
আইসা এই গ্লুকোজের সাথে অ্যাড হইছে। বোঝা গেছে কি কথাটা? আশা করি কারো কোনো সমস্যা নেই। তাহলে ভাইয়া এখানে কি হলো, তাহলে এখানে একটা এটিপি ভেঙে এডিপি তে কনভার্ট হলো, একটা ফসফেট রিলিজ হলো, সেই ফসফেটটা গ্লুকোজের সাথে অ্যাড হয়ে গ্লুকোজ সিক্স ফসফেট বানায় ফেললো। ঠিক আছে কি কথাটা? তাহলে যে ধরনের রিয়েকশনে এরকম ফসফেটের ট্রান্সফার হবে, সেই ধরনের রিয়েকশনের মধ্যে এনজাইম যেটা কাজে লাগবে সেটা হচ্ছে ভাইয়া কি, কাইনেজ। ঠিক আছে কি কথাটা? সেই ধরনের রিয়েকশনের এনজাইমের নাম কি হবে, কাইনেজ এনজাইম। এখন আসো, এই কাইনেজ কার উপর কাজ করতেছে ভাইয়া? কাইনেজ কাজ করতেছে গ্লুকোজের উপর। গ্লুকোজ কয় কার্বনের মানুষ? গ্লুকোজ হচ্ছে কি একটা ছয় কার্বনের মানুষ, সেজন্য এর নাম কি দিয়ে দিলাম আমরা ভাই, এর নাম দিয়ে দিলাম হচ্ছে কি হেক্সোকাইনেজ। আশা করি কারো কোনো এই জায়গাতে সমস্যা হবে না। আরেকটা দরকারি ইনফরমেশন সেটা হচ্ছে ভাই, এই প্রক্রিয়াতে হেল্প করে কি ভাইয়া, ম্যাগনেসিয়াম টু প্লাস আয়ন। ওকে, চলো আগে গ্লুকোজ সিক্স ফসফেট থেকে হয়ে গেল কি এখন আমাদের ফ্রুক্টোজ সিক্স ফসফেট। তার মানে এখন কি হয়েছে, এখানে ছিল গ্লুকোজ, এটা হয়ে গেছে ভাইয়া ফ্রুক্টোজ। আমরা সবাই জানি ভাইয়া, কি জানি, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এরা হচ্ছে কি একজন আরেকজনের সমানু বা আইসোমার। এরা হচ্ছে কি একজন আরেকজনের সমানু অথবা আইসোমার। তাহলে ভাইয়া একটা আইসোমার থেকে আরেকটা আইসোমার বানায় দিচ্ছে কোন এনজাইম, বানায় দিচ্ছে ভাইয়া একটা আইসোমার থেকে আরেকটা আইসোমার বানায় দিচ্ছে হচ্ছে কি ভাইয়া আইসোমারেজ এনজাইম। ঠিক আছে কি কথাটা? এখন দেখো, এই আইসোমারেজ এনজাইম কাজ করতেছে কার উপর, গ্লুকোজের উপর। এই আইসোমারেজ এনজাইম বানায় দিচ্ছে কি, ফ্রুক্টোজ। সেজন্য আমরা এটার নাম কি দিয়ে দিলাম ভাইয়া, ফসফো গ্লুকো আইসোমারেজ। নাম কি দিয়ে দিলাম ভাইয়া, ফসফো গ্লুকো আইসোমারেজ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আগাই ভাইয়া, পরের স্টেপে যাই। ফ্রুক্টোজ সিক্স ফসফেট থেকে হয়ে গেল কি ভাইয়া, ফ্রুক্টোজ সিক্স ফসফেট থেকে হয়ে গেছে হচ্ছে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট। মানে আগে ছিল একটা ফসফেট, কোথায় ছিল, ছয় নাম্বার কার্বনের সাথে অ্যাড ছিল। এখন ফসফেট হয়েছে কয়টা, দুইটা। কোথায় কোথায় আসছে, এক নাম্বারে আসছে আর ছয় নাম্বারে আসছে। এখন সে যে দুইটা হয়েছে সেজন্য দুইকে আমরা ডাইনা বলি, এই ক্ষেত্রে বলি হচ্ছে কি বিস। তাহলে এটার টোটাল নাম কি হলো, নামটা হচ্ছে ভাইয়া ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট। ওকে, ভালো কথা। তাহলে ভাই এখন আবার সেই একই কথা, এখানে ফসফেট ছিল একটা, এখানে ফসফেট হয়ে গেছে দুইটা। তাহলে ফসফেট আসছে কোথা থেকে ভাই, আবার তাহলে আমাদের একটা এটিপি ভাঙছে। এটিপির মধ্যে তিনটা ফসফেট ছিল, তৈরি হয়ে গেছে কি এডিপি, দুইটা ফসফেট। তার মানে একটা ফসফেট কোথায় চলে গেল, একটা ফসফেট এখানে এসে ভাইয়া অ্যাড হয়ে গেছে। ঠিক আছে কি কথাটা? আবারও সেম একই কথা, ফসফেটের ট্রান্সফার হয়েছে, হ্যাঁ ভাইয়া ফসফেটের ট্রান্সফার হয়েছে। ফসফেটের ট্রান্সফার যেখানে হয় সেটা হচ্ছে গিয়ে ভাইয়া কাইনেজ এনজাইম। এন্ড যাদের উপর কাজ করতেছে দ্যাটস দ্য মিলেছিল, এটার নাম কি দিয়ে দিলাম ভাইয়া, ফসফোফ্রুক্টোকাইনেজ। ক্লিয়ার ভাইয়া? আবার সেম একই বিষয়, এখানে আবার কোন আয়ন হেল্প করতেছে, ম্যাগনেসিয়াম টু প্লাস আয়ন হেল্প করতেছে। ক্লিয়ার? আশা করি কারো কোনো সমস্যা নেই। এখন ভাইয়া ফ্রুক্টোজ সিক্স ফসফেট এটা কয় কার্বনের মানুষ, এটা হচ্ছে কি ছয় কার্বনের মানুষ। ঠিক আছে কি কথাটা? ফ্রুক্টোজ একটা ছয় কার্বনের কার্বোহাইড্রেট, আমরা জানি এগুলা। তো এখন এই ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট এটা কি করলো, এটা ভাঙছে, ভেঙে দুইটা জিনিস তৈরি করছে। কি কি? তিন কার্বনের দুইটা জিনিস তৈরি করছে, এখানে তিন কার্বন এখানে তিন কার্বন, তাহলে টোটাল হইলো কয়টা, ছয় কার্বনই রইলো। একটা কি বানাইলো, একটা বানাইলো হচ্ছে গিয়ে ভাইয়া থ্রি ফসফোগ্লিসারএলডিহাইড। তার মানে এটা কি ভাইয়া, এটা হচ্ছে গিয়ে অ্যালডিহাইড। ঠিক আছে কি কথাটা? এটা হচ্ছে গিয়ে অ্যালডিহাইড। আরেকটা কি বানাইলো ভাইয়া, আরেকটা বানালো হচ্ছে গিয়ে ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট। তার মানে এটার নামের মধ্যে লেখা আছে এসিটোন, তার মানে এটা কি ভাইয়া, এটা হচ্ছে গিয়ে আমাদের কিটোন। ঠিক আছে কি কথাটা? তো আমরা যারা অর্গানিক একটু একটু পড়েছি তারা জানি যে অ্যালডিহাইড কিটোন হচ্ছে গিয়ে ভাইয়া ভাই ভাই, ভাই ব্রাদার, একদম পাশাপাশি, ওরা সমাণু হয়। ভাইয়া এইটা, সরি, এইটা আর হচ্ছে কি এইটা, এরা একজন আরেকজনের কি ভাইয়া, আইসোমার। এরা একজন আরেকজনের কি, আইসোমার। তাহলে এদের মাঝে যে এনজাইমটা কাজ করতেছে, এই এনজাইমটাকে আমরা নাম কি দিলাম, আইসোমার। এখানে যে চিহ্নটা আছে, এই চিহ্নের জন্য রেসপন্সিবল যে এনজাইম, মানে এই রিয়াকশনের জন্য রেসপন্সিবল এনজাইমটা হচ্ছে ভাইয়া আইসোমার। ওকে, এরপরে আসো ভাইয়া, এটা আসছে কোথা থেকে, আসছে তো ভাইয়া এই জিনিসটা ভেঙে। এটা ছিল একটা কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটটা ভেঙে একটা অ্যালডিহাইড আর কিটোনে কনভার্ট হয়েছে। ওই কাজটা করে দিল কি ভাইয়া, ওই কাজটা করে দিল হচ্ছে কি আমাদের অ্যালডোলেজ এনজাইম। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। এর পরে যে রিয়েকশনটা এই পাশ দিয়ে ওরা দিছে, এটা এই পাশ দিয়েও যেমন কন্টিনিউ করতেছে, সেই ভাবে এই পাশ দিয়েও কন্টিনিউ করতেছে। তাহলে অ্যাকচুয়ালি ভাইয়া আমাদের এখানে যে রিয়েকশন গুলা আছে, এগুলাকে বেসিক্যালি আমরা মাল্টিপ্লাইড বাই টু বলতে পারি। কারণ এ পাশ দিয়ে একবার হচ্ছে, এ পাশ দিয়ে আরেকবার হচ্ছে। ঠিক আছে কি কথাটা? কিন্তু আমরা দুইবার লেখা লাগবে না, আমাদেরকে জাস্ট একবার লিখলেই হবে।
কিন্তু আমরা বুঝতে হবে যে এই রিয়েকশন গুলো দুপাশ দিয়ে দুবার হচ্ছে। ওকে, চলো ভাইয়া, কি হচ্ছে, 3 ফসফোগ্লিসারেলডিহাইড যেটা, সেটা আবার বানায় নিচ্ছে কি 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। তার মানে এখানে ফসফেট ছিল একটা, 3 নাম্বার পজিশনে এখানে ফসফেট চলে আসছে ভাইয়া দুইটা, 1 আর 3। ঠিক আছে, কি কথাটা, 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফেট আসছে কোথা থেকে ভাইয়া? ফসফেট আসার জন্য সোর্স আছে, কোন সোর্স? আর এখানে আমাদের এনএডিপি যেটা ছিল, এই এনএডিপি টা ভেঙে কিসে কনভার্ট হয়ে গেছে? এনএডিএইচ টু তে কনভার্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, কি কথাটা, এনএডিপি টা কিসে কনভার্ট হয়েছে? এনএডিপিএইচ টু তে কনভার্ট হয়েছে। আচ্ছা ভাই, এখন আমি যেটা কথা বলতেছি সেটা হচ্ছে যে ভাই এখানে দেখো ট্রান্সফার হয়ে আসছে কি ভাইয়া H+। ঠিক আছে, কি কথাটা, তো H+ যেখানে ট্রান্সফার হয়, H+ মানে কি? H+ মানে হচ্ছে কি ভাইয়া প্রোটন। প্রোটনের ট্রান্সফার যে কথা, উল্টা ভাবে যদি বলি ইলেকট্রনের ট্রান্সফার বলা যায় না ভাইয়া? আমি তোমাকে প্রোটন দিলাম, আমি যদি উল্টা ভাবে বলি আমি তোমার থেকে ইলেকট্রন নিয়ে নিলাম, একই তো কথা। আমি তোমাকে প্রোটন দিলে তোমাকে পজিটিভ বানাচ্ছি, আর তোমার থেকে যদি আমি ইলেকট্রন নিয়ে নিই তাহলে তো আমি তোমাকে পজিটিভ বানাচ্ছি, কারণ তোমার নেগেটিভ কমায় দিচ্ছি। ঠিক আছে, কি কথাটা, তাহলে H+ এর মুভমেন্ট বলা যায় যে অনেকটা ইলেকট্রনের মুভমেন্টের মতো। ঠিক আছে, কি কথা, কারণ H+ মানে হচ্ছে কি প্রোটন। ওকে, এন্ড ইলেকট্রনের মুভমেন্ট হলে সেগুলো কি ধরনের রিয়েকশন ভাইয়া? হ্যাঁ ভাইয়া, সেগুলো হচ্ছে গিয়ে জারণ বিজারণ বিক্রিয়া। এন্ড জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে আমাদের এনজাইমের নাম সদা সর্বদা কি হবে ভাইয়া? ডিহাইড্রোজিনেজ হবে। ঠিক আছে, কি কথাটা, সদা সর্বদা কি নাম হবে? ডিহাইড্রোজিনেজ। কার উপর কাজ করতেছে ভাইয়া? কাজ করতেছে হচ্ছে ফসফোগ্লিসারেলডিহাইডের উপর, দ্যাটস এই দিক দিয়ে নাম হয়ে গেল ফসফোগ্লিসারেলডিহাইড ডিহাইড্রোজিনেজ। এন্ড আমরা আগাই। আর বলে আসছিলাম যে ভাই এখানে এই যে ফসফেট, এই ফসফেটটা এসে এইদিকে অ্যাড হয়েছে, একটা এক্সট্রা হিসেবে আসছে। আশা করি কারো কোনো সমস্যা এই দিকটাতে হচ্ছে না। ওকে, চলো। হ্যাঁ, 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে পরবর্তী স্টেপে কিসে কনভার্ট হলো ভাইয়া? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তার মানে এখানে ছিল কয়টা ভাই? এখানে ছিল হচ্ছে কি দুইটা ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখন সেটা কনভার্ট হয়ে যাচ্ছে একটা ফসফোগ্লিসারিক অ্যাসিডে। মানে ছিল ফসফেট কয়টা? দুইটা। এখন ফসফেট হইলো কয়টা? একটা। তাহলে এই ফসফেট চলে গেল কোথায় ভাইয়া? এই ফসফেট চলে গেছে হচ্ছে কি এখানে। এডিপি তে ফসফেট ছিল দুইটা, এটিপি তৈরি হয়েছে, ফসফেট হয়েছে তিনটা, তাহলে একটা ফসফেট আসছে কোথা থেকে? এই যে ভাই এখানে দুইটা ছিল, দুইটা থেকে একটা আছে, আর একটা এদিকে এসে অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছি কি ব্যাপারটা? আশা করি কারো কোনো সমস্যা নেই। আবার দেখো, তাহলে এখানে ফসফেটের এক্সচেঞ্জ হয়েছে কি হয় নাই? হ্যাঁ ভাইয়া হয়েছে, যেখানেই ফসফেটের এক্সচেঞ্জ সেখানেই ভাইয়া কি এনজাইম? কাইনেজ এনজাইম কাজ করতেছে। কার উপর ভাইয়া? ফসফোগ্লিসারিক অ্যাসিডের উপর, দ্যাটস ওয়াই নাম দিয়ে দিলাম ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। আশা করি কারো কোনো সমস্যা নেই। আসো আগে, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে সেটা কিসে চলে গেল ভাই? 2 ফসফোগ্লিসারিক অ্যাসিডের মধ্যে চলে গেল। তার মানে জাস্ট 3 নাম্বার পজিশনে ছিল, 3 নাম্বার পজিশন থেকে ফসফেটটা পজিশন চেঞ্জ করে 2 নাম্বার পজিশনে চলে গেল, জাস্ট এতটুকুই। এখানে আমাদের যে এনজাইমটা কাজে লাগে সেটা হচ্ছে ফসফোগ্লিসারো মিউটেজ। এখন ভাই কিভাবে মনে রাখতে পারি ভাইয়া? আমরা টিভিকে যদি মিউট করতে চাই তাহলে আমাদের ভলিউম গুলো কি করতে হয় ভাই? আস্তে 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 কমাইতে হয়, তারপরে এক সময় জিরোতে চলে গেলে টিভি কি হয়ে যায়? মিউট হয়ে যায়। তাহলে ভাই ওটাই করলো, তিনে ছিল, তিন থেকে জাস্ট দুয়ে নিয়ে আসলো, তার মানে এনজাইম যেটা কাজে লাগলো কি ভাই? মিউটেস। ঠিক আছে, এইভাবে তোমরা চাইলে মনে রাখতে পারো, আপ টু ইউ। আর এইভাবে মনে রাখ, মানে নিজে থেকে মনে থাকলে তো কংগ্রেচুলেশন। তারপরে যেটা ভাইয়া সেটা হচ্ছে যে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে সেটা কিসে কনভার্ট হয়ে গেল ভাইয়া? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এনজাইম কাজে লাগে কোনটা ভাইয়া? ইনলেজ। এনজাইম কাজে লাগে কোনটা? ইনলেজ। ঠিক আছে কথাটা, ওকে। তারপরে স্টেপে আসো, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে দিন শেষে ভাই আমরা আমাদের সেই মানে টার্গেট অণু যেটা যেটা বানাবো বলে আমরা জার্নি শুরু করেছিলাম, সেই টার্গেট অণুতে এসে পৌঁছাইতে পারলাম। সেই টার্গেট অণুটা কি ভাই? টার্গেট অণুটা হচ্ছে কি পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিডের সংকেতটা ভাই আমাদের এমসিকিউর জন্য লাগবে। পাইরুভিক অ্যাসিডের সংকেতটা আমাদের এমসিকিউর জন্য লাগবে। পাইরুভিক অ্যাসিড একটা 3 কার্বনের যৌগ, সেটা আমরা জানলাম। আচ্ছা, এখানে আমাদের আরেকটা কথা আছে বাকি, সেই আরেকটা কথা কি ভাইয়া? আরেকটা কথা হচ্ছে, দেখো ভাই এখানে বলতেছি ফসফো, এখানে কোনো ফসফেটসও নাই, তার মানে একটা ফসফেট আগে ছিল যেটা এখন আর এক্সিস্ট করতেছে না। এই ফসফেটটা চলে গেল কোথায় ভাই? আবার সেই একই কথা, এখানে ছিল দুইটা, এখানে হয়েছে তিনটা, তার মানে এখানে দুইয়ের সাথে একটা এসে কি হয়েছে ভাই? অ্যাড হয়েছে। ঠিক আছে, কি কথাটা, দুইটার সাথে একটা কি হয়েছে? অ্যাড হয়েছে।
কোথা থেকে আসছে, এই যে ফসফো যেটা ছিল এটা এসে এদিকে এক হিসেবে অ্যাড হয়েছে। ঠিক আছে, তার মানে এখানে আবার কি হয়েছে ভাইয়া, ফসফেটের এক্সচেঞ্জ হয়েছে, যেখানে ফসফেটের এক্সচেঞ্জ সেখানে কি এনজাইম ভাইয়া, কাইনেজ এনজাইম, এন্ড এটা কার উপর কাজ করতেছে, পাইরুভিক অ্যাসিড, দ্যাটস ওয়াই নাম দিয়ে দিলাম পাইরুভিক অ্যাসিড কাইনেজ। ওকে, আশা করি কারো কোনো সমস্যা নেই। আমি আবারও বলতেছি ভাইয়া, আমরা এখান দিয়ে যা রিয়েকশন করছি সব রিয়েকশন গুলো এই দিক দিয়ে আরেক দফা হয়েছে। ঠিক আছে, কি কথাটা, তাও আমরা এদিকে যে দেখতে পাচ্ছি একটা এটিপি তৈরি হয়েছে, এখানে একটা এটিপি তৈরি হয়েছে, এখানে একটা এটিপি তৈরি হয়েছে, অ্যাকচুয়ালি কিন্তু এখানে একটা মানে দুইটা এটিপি তৈরি হয় না, এখানেও দুইটা হয়েছে, তাহলে টোটাল এটিপি তৈরি হইলো কয়টা ভাইয়া, চারটে এটিপি তৈরি হইলো। এই কথাবার্তাগুলো আমরা এখন এখান থেকে বলে যাচ্ছি, 1 মিনিট পরে আবার আমরা এগুলো দেখতে পারবো। ওকে, তাহলে ভাই এখানে আমি যা কথাবার্তাগুলো তোমাদেরকে পড়ালাম সেই কথাবার্তাগুলো এখানে বাংলা ভাষায় সুন্দর মতন বইতে লিখা আছে। ঠিক আছে, তোমরা এগুলা পড়ে নিও। ওকে, ও এখানে আরেকটা যেটা দরকারি, যে তোমরা যার একাডেমিক মানুষদের জন্য যেটা বেশি দরকারি, সেটা হচ্ছে গিয়ে গ্লাইকোলাইসিসের 9টা বিক্রিয়ার মধ্যে তাহলে রিয়েকশন কয়টা ভাইয়া, রিয়েকশন হচ্ছে গিয়ে ভাইয়া 9টা, রিয়েকশন কয়টা, 9টা। 9টার মধ্যে 1, 3 আর হচ্ছে গিয়ে লাস্ট ওয়ান, এই তিনটা হচ্ছে গিয়ে ভাইয়া একমুখী, ফার্স্ট, থার্ড আর হচ্ছে গিয়ে লাস্ট। তাহলে টোটাল রিয়েকশন যদি 9টা হয় তাহলে কি বলতে পারো, ফার্স্ট, থার্ড এন্ড নাইনথ। ঠিক আছে, তাহলে এই যে দেখো ফার্স্ট ওয়ান কিভাবে দেখাই, এভাবে দেখাই, ফার্স্ট ওয়ান একমুখী, থার্ড একমুখী, আর হচ্ছে গিয়ে লাস্ট মানে 9 নাম্বারটা একমুখী। এন্ড এই তিনটা রিয়েকশন বাদে বাকি যা রিয়েকশন আছে সব কি ভাইয়া, সব হচ্ছে গিয়ে দ্বিমুখী, সব রিয়েকশন গুলো হচ্ছে ভাইয়া দ্বিমুখী, 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 দ্বিমুখী বা উভমুখী যেটাই বলি না কেন, উভমুখী। ওকে, ওকে, এই কথাটা বেসিক্যালি লাগবে হচ্ছে কাদের, যারা একাডেমিকে এটা সি নাম্বারের জন্য অ্যান্সার করো তাদের এটা ভাইয়া লেখার সময় খুবই দরকারি একটা ইনফরমেশন। ওকে, চলো আগে, তাহলে ভাইয়া গ্লাইকোলাইসিস প্রক্রিয়া তৈরি হইলোটা কি ভাইয়া, তৈরি হচ্ছে কি ভাইয়া দেখো, বুঝাই দিই এখানে, তৈরি যেটা হলো সেটা হচ্ছে গিয়ে ভাইয়া, এখানে একটা এটিপি, এখানে একটা এটিপি, তাহলে দুইটা এটিপি, এ পাশ দিয়ে একবার রিয়েকশন হয়েছে, এ পাশ দিয়ে একটা একবার রিয়েকশন হয়েছে, তাহলে টোটাল এটিপি কয়টা তৈরি হলো ভাইয়া, চারটে এটিপি তৈরি হয়েছে। ওকে, এবার আসো, এটিপি একটা খরচ হয়েছে কোথায়, এখানে একটা এটিপি খরচ হয়েছে, এখানে একটা এটিপি খরচ হয়েছে, তাহলে এটিপি খরচ হলো কয়টা ভাইয়া, দুই, সরি, দুইটা এটিপি কি হয়েছে, খরচ হয়েছে। আর কি তৈরি হয়েছে, আর তৈরি হয়েছে হচ্ছে গিয়ে ভাইয়া একটা এনএডিপিএইচ টু, এই যে দেখো একটা এনএডিপিএইচ টু তৈরি হয়েছে, তো এটা তো এপাশ দিয়ে একটা এনএডিপিএইচ টু তৈরি হলো, এপাশ দিয়ে আরেকটা এনএডিপিএইচ টু তৈরি হয়েছে না, হ্যাঁ তো ওই পাশ দিয়ে আরেকটা এনএডিপিএইচ টু তৈরি হয়েছে। তাহলে কি তৈরি হইলো, আহ ঠিক আছে, কি কথাটা, এরা টোটাল তৈরি হইলো, এদের মধ্যে এই দুইটা আবার কি হয়ে গেল, খরচ হয়ে গেল। তাহলে নেট এটিপি পাইলাম কয়টা ভাই, নেট এটিপি পাইলাম দুইটা এটিপি, আর সাথে পাইলাম দুইটা এনএডিএইচ টু। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া, এই কথাবার্তা গুলাই লিখা আছে, 2 অণু এটিপি, এনএডিএইচ টু 2 অণু, আর হচ্ছে কি ভাই পাইরুভিক অ্যাসিড, কারণ পাইরুভিক অ্যাসিড তো ভাই আমাদের টার্গেট, এখান দিয়ে একটা পাইরুভিক অ্যাসিড, এখান দিয়ে একটা পাইরুভিক অ্যাসিড, টোটাল দুইটা পাইরুভিক অ্যাসিড আমরা পেলাম। ঠিক আছে, কি কথাটা, ওকে, ওকে, এই ইনফরমেশনটা মনে রাখবা ভাইয়া। এর সব কয়টা এনজাইম হচ্ছে গিয়ে দ্রবণীয়, মানে কি ভাইয়া, মানে হচ্ছে গিয়ে আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় তোমরা, আমরা 9টা রিয়েকশন দেখলাম, 9টা রিয়েকশনের মধ্যে 9টা এনজাইম দেখলাম, and সব কয়টা এনজাইমে কি দ্রবণীয়। ঠিক আছে, কথাটা, এই জিনিসটা আমরা মনে রাখবো। ওকে, আগাই আমরা। দেখো ভাইয়া, একটা রিয়েকশনকে কন্ট্রোল করতে হবে, বেশি রিয়েকশনও করানো যাবে না, কম রিয়েকশনও করানো যাবে না, দরকার কি ভাইয়া, দরকার হচ্ছে কি পারফেক্ট নিয়ন্ত্রণ। পারফেক্ট নিয়ন্ত্রণ কার মাধ্যমে করবা ভাইয়া, আমরা একটা এনজাইমের মাধ্যমে করি, একটা এনজাইম, অনেকগুলো এনজাইম কাজ করতেছে, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি ভাইয়া ফসফোফ্রুক্টোকাইনেজ, ফসফোফ্রুক্টোকাইনেজ। ঠিক আছে, কি কথাটা, তো ওকে আমরা বলতেছি হচ্ছে কি অ্যালোস্টেরিক এনজাইম, এন্ড এই কি করতেছে, এটাই হচ্ছে কি আমাদের গ্লাইকোলাইসিস কে কন্ট্রোল করতেছে। ওকে, ক্লিয়ার ভাইয়া, আশা করি কারো কোনো সমস্যা নেই।
এখানে যে কথাবার্তাগুলো আছে এগুলো এমসিকিউর জন্য পড়ে রেখো, 17%, 3%, 80%, এগুলো এমসিকিউর জন্য পড়ে রাখতেই হবে। ওকে, আমরা আরেকটু আগাই। আরেকটু আগানোর পরে আমরা একটা টার্ম পাইলাম, সেই টার্মটা হচ্ছে ভাই গ্লুকোনিওজেনেসিস। দেখো ভাইয়া, নিও মানে নতুন, জেনেসিস মানে তৈরি করা। গ্লুকো আসছে হচ্ছে গ্লুকোজ থেকে, তার মানে কি ভাইয়া, নতুন সোর্স থেকে তুমি কি বানাবো, গ্লুকোজ বানাবো। কি করবা, গ্লুকোজ বানাবো। নতুন সোর্স মানে কি ভাইয়া, নন কার্বোহাইড্রেট থেকে। ভাইয়া নন কার্বোহাইড্রেট কি ভাইয়া, ফ্যাট আর হচ্ছে প্রোটিন। ফ্যাট আর প্রোটিন থেকে যদি সামহাও আমরা গ্লুকোজ বানায় ফেলতে পারি, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি গ্লুকোনিওজেনেসিস। এখন দেখো ভাই, আমরা যেটা করেছি গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হচ্ছিল আমরা গ্লুকোজকে ভাঙতেছিলাম, আর গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া হচ্ছে কি আমরা গ্লুকোজ তৈরি করব। ঠিক আছে কি কথাটা, এন্ড দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার উল্টো পথে গ্লুকোজ তৈরি হওয়া। ঠিক আছে কি কথাটা, আমরা যেভাবে গ্লাইকোলাইসিসে গ্লুকোজকে ভেঙেছিলাম, আমরা যদি ঠিক তার উল্টা পথে চলি, তাহলে আমরা কি করে ফেলতে পারবো, আবার উল্টা ভাবে গ্লুকোজ তৈরি করে ফেলতে পারবো। এন্ড সেই রিয়েকশনটাকে আমরা নাম দিয়ে দিলাম হচ্ছে কি গ্লুকোনিওজেনেসিস। ওকে, এখানে আমাদের তেমন কিছু আর খুব বেশি দরকারি কিছু নেই। চলো আমরা আগে সেকেন্ড স্টেপ। ভাই সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ে পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন। নামটা দরকারি, হচ্ছে কোথায় আমি বলে আসছি যে প্রথমটা বাদে বাকি সবই হয় মাইটোকন্ড্রিয়াতে। এখন কথা হচ্ছে ভাই মাইটোকন্ড্রিয়া কোথায়, মাইটোকন্ড্রিয়া ভাইয়া ম্যাট্রিক্স এর মধ্যে হয়। ঠিক আছে কি কথাটা, ম্যাট্রিক্স কি জিনিস আশা করি এগুলোতে কারো কোনো সমস্যা নেই। তারপর একটা দেখাই দিই, এটা যদি হয় ধরো ভাই মাইটোকন্ড্রিয়া, আশা করি সব স্ট্রাকচার সবার মনে আছে। মাইটোকন্ড্রিয়া আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, এন্ড ভাইয়া এর ভেতরে যে অংশটা ছিল ফ্লুইড লেগ, এই ফ্লুইড লেগ অংশটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স। ঠিক আছে কি কথাটা, তাহলে আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে কোথায় ভাইয়া, সেকেন্ড স্টেপটা হচ্ছে হচ্ছে কি এই ম্যাট্রিক্স এর মানে মাঝের ফাঁকা স্পেসটার মধ্যে হচ্ছে গিয়ে সেকেন্ড স্টেপটা হচ্ছে। ওকে, চলো ভাইয়া, আম 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 হুম, এখান থেকে যেটা দরকারি কথাবার্তা সেটা হচ্ছে যে ভাই এখানে অ্যাটেন্ড করে কি ভাইয়া আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়া যাকে তৈরি করেছিলাম, পাইরুভিক অ্যাসিড অ্যাটেন্ড করে তৈরি করে কি ভাইয়া, তৈরি করে হচ্ছে গিয়ে এসিটাইল কোয়ে, তৈরি করে কি ভাইয়া এসিটাইল কোয়ে। এন্ড সাথে কি তৈরি হয়, দুইটা কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, দুইটা NADPH2 তৈরি হয়। ওকে, এখানে যেটা আরেকটা দরকারি কথাবার্তা আছে সেটা হচ্ছে যে ভাইয়া কি, দেখো আমাদের এই পাইরুভিক অ্যাসিড তৈরি করেছিলাম কোথায়, গ্লাইকোলাইসিস। এখান থেকে তৈরি হলো কি ভাইয়া এসিটাইল কোয়ে। এসিটাইল কোয়েটা কাজে লাগবে কোথায় ভাইয়া, কাজে লাগবে পরের স্টেপ কি, ক্রেবস চক্র। ঠিক আছে কি কথাটা, থার্ড স্টেপ ক্রেবস চক্র। তাহলে ভাইয়া এটা গ্লাইকোলাইসিস থেকে এটাতে আসলাম, আর এটা চলে যাবে হচ্ছে কি আমাদের ক্রেবস চক্রতে। তাহলে এই কি করতেছে, গ্লাইকোলাইসিস আর হচ্ছে গিয়ে ক্রেবস চক্রের মাঝে কানেক্ট করে দিচ্ছে। ঠিক আছে কি কথাটা, এইখানে যে এক্সচেঞ্জটা হচ্ছে এই এক্সচেঞ্জটা কি করতেছে, এইদিকে গ্লাইকোলাইসিস আর এইদিকে হচ্ছে কি আমাদের ক্রেবস চক্র, দুইটার মধ্যে কানেক্ট করে দিচ্ছে কি ভাইয়া আমাদের এই সেকেন্ড স্টেপটা। এন্ড দ্যাটস তো এই সেকেন্ড স্টেপের আরেকটা সুন্দর নাম আছে, সেই সুন্দর নামটা হচ্ছে কি ভাইয়া লিঙ্ক রিয়েকশন বা সংযোগ বিক্রিয়া। ঠিক আছে কি কথা, তাহলে ভাইয়া আমাদের সেকেন্ড স্টেপের আরেকটা সুন্দর নাম কি, লিঙ্ক রিয়েকশন বা সংযোগ বিক্রিয়া। ওকে ভাইয়া, আশা করি কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে একটা ছোট করে টার্ম দিয়ে দিছে, এগুলো বেসিক্যালি জুলজি পড়ালেখা। গ্লাইকোজেনোলাইসিস, সেটা কি ভাই, গ্লাইকোজেন ভাঙবো, গ্লাইকোজেনকে ভেঙে কি বানাবো, গ্লুকোজ বানাবো। ঠিক আছে কি কথাটা, গ্লাইকোজেন থাকে কোথায়, গ্লাইকোজেন থাকে হচ্ছে কি প্রাণীদের বডিতে। তো গ্লাইকোজেনোলাইসিস হবে কোথায়, সেম ভাইয়া প্রাণীদের বডিতেই হবে। চলো আমরা আগাই। তাহলে ভাই আমাদের সেকেন্ড স্টেপ শেষ, ফার্স্ট স্টেপ আরো আগে শেষ। এখন চলো হচ্ছে কি আমরা থার্ড স্টেপে নামি। থার্ড স্টেপ কি ভাইয়া, থার্ড স্টেপটা হচ্ছে গিয়ে সবচেয়ে দরকারি বা কমন নাম কি ভাই, কমন নাম হচ্ছে গিয়ে ক্রেবস চক্র। বাদ বাকি নামগুলো ধীরে সুস্থে আমরা পড়তেছি। ফার্স্ট স্টেপের মেইন নাম হচ্ছে ভাইয়া আমাদের ক্রেবস চক্র, খুবই ভালো কথা। এখন হয় কোথায় ভাইয়া, হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়া, কমন যদি বলো। কিন্তু যদি স্পেসিফিকলি বলো যে ভাই মাইটোকন্ড্রিয়ার কোথায়, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হয়। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার কোথায় হচ্ছে ভাই, ম্যাট্রিক্সে হয়। আমাদের সেকেন্ড স্টেপের মতো এটাও মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হয়। ওকে, এখন চলো আমরা অন্য নামগুলো আস্তে আস্তে একটু একটু করে দেখি। কি কি দেখবো ভাইয়া, দেখবো হচ্ছে যে ভাইয়া এটার মধ্যে কি তৈরি হয় ভাইয়া,
সাইট্রিক অ্যাসিড মাঝে দিয়ে তৈরি হয়, ঠিক আছে কি কথাটা? সাইট্রিক অ্যাসিড তৈরি হয়, রিয়েকশনের মধ্যে গেলে দেখা যাবে যে ওকে, এখান থেকে দুইটা এমসিকিউ পড়ার আছে কি ভাইয়া? একটা জিনিস পড়ার আছে, সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড কয় কার্বনওয়ালা ভাইয়া? সাইট্রিক অ্যাসিড হচ্ছে গিয়ে ভাইয়া 6 কার্বনওয়ালা। এই জিনিসটা কষ্ট করে ভাইয়া মনে রাখো, সাইট্রিক অ্যাসিডের কার্বন কয়টা ভাইয়া? 6টা। ওকে, গেল, ফার্স্ট একটা এমসিকিউ গেল। এন্ড এখানে যেহেতু ভাই আমরা সাইট্রিক অ্যাসিড তৈরি করতেছিলাম, দ্যাটস এটার আরেকটা নাম কি ভাইয়া? সাইট্রিক অ্যাসিড সাইকেল, ঠিক আছে কি কথাটা? সাইট্রিক অ্যাসিড সাইকেল। তাইলে এর মধ্যে আমরা আরেকটা নাম পাইলাম, এটাকে কি বলতেছি আমরা? সাইট্রিক অ্যাসিড সাইকেল বলতেছি, ঠিক আছে কি কথাটা? তারপরে তারপর আরেকটা নাম আছে, দেখি, হ্যাঁ খুঁজে পেয়েছি। আরেকটা নাম কি ভাইয়া? আরেকটা নাম হচ্ছে গিয়ে ভাইয়া এটা টিসিএ সাইকেল, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। কথা হচ্ছে ভাইয়া কেন ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল ভাইয়া? কারণটা হচ্ছে যে ভাইয়া আমরা যে সাইট্রিক অ্যাসিডটা তৈরি করতেছিলাম, সেই সাইট্রিক অ্যাসিডের মধ্যে কার্বক্সিল গ্রুপ কয়টা আছে ভাইয়া? 3টা। তাহলে কি ভাইয়া? 3টা কি আছে ভাইয়া? কার্বক্সিল গ্রুপ আছে, ঠিক আছে কি কথাটা? 3টা কার্বক্সিল গ্রুপ থাকার জন্য এই সাইকেলটা মানে 3টা কার্বক্সিল গ্রুপ ওয়ালা কি সাইট্রিক অ্যাসিড, এন্ড এই সাইকেলে সাইট্রিক অ্যাসিড তৈরি হয়, দ্যাটস ওয়াই এটাকে আবার আরেকটা নামে আমরা দিয়ে দিলাম, সেই নামটা কি? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, ঠিক আছে কি কথাটা? এর আরো একটা সুন্দর দরকারি কথা আছে, সেই দরকারি কথা কি ভাইয়া? দরকারি কথাটা হচ্ছে যে এটা হচ্ছে একটা অ্যামফিবোলিক পাথ। অ্যামফিবোলিক পাথ কি জিনিস ভাইয়া? অ্যামফিবোলিক পাথ হচ্ছে গিয়ে সহজ কথায় ভাইয়া, আপনি এদিক, ও সরি, উভমুখীর মতো আমরা সহজ সহজ ভাষায় আমরা উভমুখীর মতো চিন্তা করতে পারি। এই দিকেও যাচ্ছে, ওই দিকেও যাচ্ছে, এরকম কেস গুলাকে আমরা বলতে পারি কাইন্ড অফ যে অ্যামফিবোলিক পাথওয়ে, ঠিক আছে কি কথা? জাস্ট মনে রাখার জন্য। তাহলে আমরা বেশ কয়েকটা নাম পেলাম, কি কি নাম পেলাম ভাইয়া? সবার জন্য কমন নাম ভাইয়া ক্রেবস চক্র। নতুন একটা স্পেশাল নাম পাইলাম কি ভাইয়া? সেটা হচ্ছে গিয়ে সাইট্রিক অ্যাসিড চক্র, ঠিক আছে কি কথাটা? আর একটা নাম পাইলাম, সেটা কি ভাইয়া? ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। এই তিনটা হচ্ছে কি নাম। আর ওর ক্যারেক্টারিস্টিক্স এর জন্য ওকে আবার বলা হয় কি? অ্যামফিবোলিক পাথ বলা হয়। ওকে, শেষ আমাদের মোটামুটি এদিকে পড়ালেখা গুলো অলমোস্ট শেষ। এখান থেকে আমাদের আরো একটা কিছু কথাবার্তা আছে। কি কথাবার্তা ভাইয়া? সেটা হচ্ছে যে একটু প্রথম অংশটা দেখায় আসি, তাইলে এটা ভালো বোঝা যাবে। হ্যাঁ, আসো। সেলের ভেতরে ভাইয়া, সেলের ভেতরে আগে থেকে ছিল কি ভাইয়া? আগে থেকে ছিল হচ্ছে গিয়ে 4 কার্বনের অক্সালো এসিটিক অ্যাসিড, অক্সালো এসিটিক অ্যাসিড। এর সাথে এসে অ্যাড হয়েছে কি ভাইয়া? এর সাথে এসে অ্যাড হয়েছে হচ্ছে গিয়ে 2 কার্বনের এসিটাইল কোয়ে। এই এসিটাইল কোয়ে কোথা থেকে আসলো ভাইয়া? মনে করে দেখো, আমাদের সেকেন্ড স্টেপে পাইরুভিক অ্যাসিড থেকে এসিটাইল কোয়ে তৈরি করেছিলাম, ঠিক আছে কি কথাটা? ওই যে ওইখানে যে এসিটাইল কোয়ে যেটা তৈরি করেছিলাম, সেটা এসে এখানে অ্যাড হচ্ছে। তাহলে অ্যাড হচ্ছে 2 কার্বন, আগে থেকে ছিল কয় কার্বন? 4 কার্বন। তাহলে টোটাল কয় কার্বন হলো ভাইয়া? 6 কার্বন হলো। এন্ড এই যে দেখো, সাইট্রিক অ্যাসিড রিয়েকশন করে কিসের তৈরি হয় ভাইয়া? সাইট্রিক অ্যাসিড। এন্ড সাইট্রিক অ্যাসিডের মধ্যে কার্বন কয়টা? 6টা, ঠিক আছে কি কথাটা? ক্লিয়ার ভাইয়া? কেন কি আসে বিষয়? তাহলে ভাইয়া এখানে আগে থেকে ছিল কে? অক্সালো এসিটিক অ্যাসিড। দরকারি কথা এতটুকু জানলে আমাদের চলতেছে। আসো আগাই আমরা। কেন আগাবো? দেখো ভাইয়া, এখানে যে লাইনটা লেখা আছে, এসিটাইল কোয়ে ম্যাট্রিক্সে অবস্থানরত 4 কার্বন বিশিষ্ট অক্সালো এসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হয়। তাহলে অক্সালো এসিটিক অ্যাসিড আগে থেকেই ম্যাট্রিক্সে ছিল, ঠিক আছে কি কথাটা? এন্ড সেই কথাটা কি বলি যে ম্যাট্রিক্সে স্থায়ী অবস্থানের কারণে অক্সালো এসিটিক অ্যাসিডকে আবাসিক অণু বলা হয়। তাহলে ভাইয়া আবাসিক অণু কে ভাইয়া? আবাসিক অণু হচ্ছে গিয়ে অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো এসিটিক অ্যাসিড হচ্ছে গিয়ে আবাসিক অণু। অক্সালো এসিটিক অ্যাসিড হচ্ছে গিয়ে আবাসিক অণু। বোঝা গেছে কি কথাটা ভাইয়া? আরেকটা কথা, আরেকটা কথা কি? প্রথম ধাপে সাইট্রিক, ক্রেবস চক্রের প্রথম ধাপে তৈরি হচ্ছে কি? সাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে, ঠিক আছে? আর ম্যাট্রিক্সের আবাসিক অণু কে ভাইয়া? আবাসিক অণু হচ্ছে কি অক্সালো এসিটিক অ্যাসিড। এই জায়গাগুলোতে আমাদের প্যাচ লেগে যায়, আশা করি তোমাদের আর লাগবে না, ঠিক আছে কি কথাটা? চলো আমরা আগাই। আচ্ছা, এই সাইকেল আমাদের পুরোটা পড়া খুব বেশি জরুরি না, কারণ খুব একটা সিকিউ এখান থেকে আসে না, তুলনামূলক কম ইম্পর্টেন্ট। তবে আমি এমন বলবো না যে আসতে পারে না, অবশ্যই ভাইয়া আসতে পারে, বিশেষ করে কিছু কিছু কলেজ
তাদের পরীক্ষাগুলোতে মানে কলেজে ইন্টারনাল এক্সামে বেশ অনেক সময়তে এটা দিয়ে দেয়। তো এটা আমি এখন পড়াবো না, সময় নষ্ট হবে। এটাকে আমি স্কিপ করে সামনে আগায় যাব। এন্ড একাডেমিকের জন্য, সরি, এডমিশনের জন্য যারা পড়তেছো তাদের সাইকেলের ভেতরের জিনিস খুব বেশি এটার জন্য প্রয়োজন না। আমরা আগে যেটা পড়েছিলাম এই সাইকেলটা, ঠিক আছে কি কথাটা, গ্লাইকোলাইসিসের যে ব্যাপারটা, এটা তো ভাইয়া একাডেমিকের জন্য মাস্ট। আর এডমিশনের জন্য হচ্ছে গিয়ে একটু জানা থাকলে ভালো। ঠিক আছে, বিশেষ করে ক্যালকুলেশনের কেস গুলার থেকে যখন কোশ্চেন আসে তখন যদি তুমি সাইকেলটা সম্পর্কে আইডিয়া থাকে তখন তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে এডমিশনের কোশ্চেন গুলোকে। ওকে, চলো আগাই। তাহলে ভাইয়া আমরা আমাদের ক্রেভ সাইকেলকে মোটামুটি পড়ে, আমরা যথেষ্ট দরকারি জিনিসপাতি বিশেষ করে এমসিকিউ রিলেটেড যত দরকারি পড়ালেখা ছিল সব পড়ে দেন আগাইলাম। আগিয়ে এগিয়ে এগিয়ে, হ্যাঁ, আচ্ছা, এরপর যেটা আমাদের দরকারি কথাবার্তা, সেটা দরকারি কথাবার্তা কি ভাইয়া? গ্লাইকোলাইসিস কে কন্ট্রোল করতেছিল কে ভাই? গ্লাইকোলাইসিস কে কন্ট্রোল করতেছিল হচ্ছে কি ফসফোফ্রুক্টোকাইনেজ। তাহলে ভাই ক্রেবস চক্র কি কেউ কন্ট্রোল করবে না? অবশ্যই করবে ভাইয়া। কি করবে সেই কন্ট্রোলটা? করবে হচ্ছে কি ভাইয়া, সরি, আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ এনজাইম। এনজাইমের নাম কি ভাইয়া? আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ এনজাইম। এমসিকিউ এর জন্য খুবই 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 দরকার। ওকে, ওকে। তারপরে ভাইয়া এটা ক্রেবস চক্রের গুরুত্ব, এখান থেকে সিকিউ আসে। স্পেসিফিকলি আমি যেবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম সেবার একটা ডি নাম্বার মানে ঘ নাম্বারের কোশ্চেন আসছিল ডিরেক্ট ক্রেবস চক্রের গুরুত্ব দিয়ে। ঠিক আছে, তো ক্রেবস চক্রের গুরুত্বটা তোমরা সিকিউর জন্য রিডিং পড়ে নিও। আর এখানে আমার বোঝানো জিনিসপাতি কম, তো আমি আগাই ভাইয়া। তারপরে হচ্ছে কি এবার চতুর্থ ধাপ, এন্ড এক্স্যাক্টলি এই ধাপটার মধ্যে আমাদের মোস্ট অফ দা মানুষ বুঝতে গিয়ে একটু বেশ ঝামেলা ফেস করে। আশা করি আমি তোমাদেরকে বুঝাই ফেলতে পারবো, তোমরা বুঝবা। সমস্যা নেই। দেখো ভাই, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কি হয়েছে ভাই? হয়েছে যেটা সেটা হচ্ছে যে ভাইয়া দেখো, আমরা আমরা এই গ্লাইকোলাইসিস বলো কিংবা সেকেন্ড স্টেজ যেটা পাইরুভিক অ্যাসিড দের অক্সিডেশন, ওইখানে দিন শেষে যা যা পাইছিলাম ভাইয়া, পাইছিলাম হচ্ছে এটিপি, পেয়েছিলাম হচ্ছে গিয়ে ভাইয়া এনএডিএইচ। ঠিক আছে কি কথাটা? আর কৃষ্ণ চক্রতে এসে আমরা আর কি পাই ভাইয়া? সরি, এনএডিপি, জিটিপি। কি পেতে পারি ভাইয়া? আমরা পাই হচ্ছে গিয়ে জিটিপি। ঠিক আছে কি কথাটা? আচ্ছা, এটা তো বোটানি, দুঃখিত ভাইয়া। বোটানিতে তো জিটিপি লিখি না, আমরা বোটানিতে লিখি হচ্ছে কি এফএটিবিএস। কোনো সমস্যা নেই। দেখো, বোটানি আর জুলজির কাহিনীটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে আমরা লিখবো যেটা সেটা হচ্ছে এফএটিএস। জিটিপি লিখবো না, কেন লিখবো না এটার মানেটা আমি বুঝাই দিই। ভাই জিটিপি তৈরি হয় কোথায়? জিটিপি তৈরি হয় হচ্ছে গিয়ে ভাইয়া প্রাণীদের বডিতে। এফএটিএস তৈরি হয় কোথায় ভাইয়া? এফএটিএস তৈরি হয় হচ্ছে গিয়ে উদ্ভিদের বডিতে। অলমোস্ট প্রায় সেম স্ট্রাকচারের জিনিস, সেম ফাংশনের জিনিস, সবকিছুই সেম, বাট স্ট্রাকচার একটু ডিফারেন্স, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতেছি। প্রাণীদের বেলা বলতাম হচ্ছে গিয়ে জিটিপি, এন্ড উদ্ভিদের হলে সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ভাই এফএটিএস। ওকে, কোনো সমস্যা নেই। এখন ভাই এরা সবাই কি ভাইয়া, এরা সবাই হচ্ছে কি আমাদের শক্তি মুদ্রা, শক্তির জন্য ইউজ করতেছি এদেরকে। এখন কথা হচ্ছে যে ভাইয়া দেখো, আমাদের মানে মূল্যর কথা যদি তুমি চিন্তা করো, আমাদের টাকাও যেমন ভ্যালুয়েবল, ডলারও তেমনি ভ্যালুয়েবল, রুপিও তেমনি ভ্যালুয়েবল। কিন্তু ভাই তুমি দোকানে গিয়ে কি ডলার দিলে দোকানদার রাখবে? রাখবে না। দোকানে গিয়ে রুপি দিলে দোকানদার রাখবে? রাখবে না। দোকানদারকে তুমি যদি, ভ্যালু সবগুলারই আছে কিন্তু রাখবে না, তুমি যদি দোকান থেকে কিছু কিনতে চাও তাহলে তোমাকে আগে কি করে নিতে হবে ভাইয়া? রুপি বলো, ডলার বলো বা যাই আছে সবগুলাকে আগে কিসে কনভার্ট করে নিতে হবে? টাকাতে কনভার্ট করে নিতে হবে। ঠিক সেম ভাবে ভাইয়া আমাদের যে NaDH2 টা আছে, FeDH2 টা আছে, এগুলোর মধ্যে অবশ্যই শক্তি আছে, কিন্তু এগুলা ভাইয়া মার্কেটে চলবে না। এগুলা মার্কেটে চলবে না। এদেরকে আগে আমাদের কষ্ট করে বানিয়ে নিতে হবে কি ভাইয়া? এটিপি তে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে কি কথাটা? এন্ড এই যে কনভার্সনের যে রিয়েকশন গুলা, সেই রিয়েকশন গুলা কি আমরা বলবো হচ্ছে গিয়ে ভাইয়া, মানে কখন হয় সেই রিয়েকশন পাতি গুলো হয় হচ্ছে গিয়ে আমাদের এই লাস্ট স্টেপের মধ্যে হয়, ইলেকট্রন
স্থানান্তর, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, বা যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ঠিক আছে কি কথাটা? ফোর্থ স্টেপের মধ্যে বেসিক্যালি হয় কি, যা NADH2 তৈরি করেছিলাম, যা FADH2 তৈরি করেছিলাম, এগুলা কিসে কনভার্ট হয়ে যায় ভাই? এগুলা তৈরি হয়ে কনভার্ট হয়ে যায় হচ্ছে কি ATP তে। আশা করি সবার কে আমি ফোর্থ স্টেপের উদ্দেশ্যটা বুঝাইতে পেরেছি, যে ফোর্থ স্টেপ হচ্ছে কেন হচ্ছে। আশা করি কারো কোনো সমস্যা নেই। চলো ভাইয়া আগে। এখন দেখো ভাইয়া, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হয় কোথায়? হয় হচ্ছে গিয়ে ভাইয়া মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে। হয় কোথায় ভাইয়া? মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে। মনে করে দেখো ভাইয়া, ফার্স্ট স্টেপটা হয় সাইটোপ্লাজমে, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তিনটা স্টেপই হয় মাইটোকন্ড্রিয়া। তিনটা স্টেপের মধ্যে সেকেন্ড ওয়ান এন্ড থার্ড ওয়ান, এই দুইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স এর মধ্যে। ফোর্থ ওয়ানটা হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়ার কোথায় ভাইয়া? মেমব্রেনে। তো এখানের পড়াটা বোঝার আগে চলো, এখানে একটা ছবি আছে, ছবির কাহিনীটা বুঝে আসি। ছবিটা আসলে বুঝাতে চাচ্ছে এটা কি ভাইয়া? বোঝাতে চাচ্ছে এটা হচ্ছে ভাই বাইরের আবরণ। ধরো মাইটোকন্ড্রিয়ার এটা হচ্ছে বাহিরের আবরণ, ওকে? এটা হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়ার ভেতরের আবরণ। এটা হচ্ছে ভেতরের আবরণ। তাহলে ভাই মাইটোকন্ড্রিয়া তো একটা সেল অর্গানেল, মাইটোকন্ড্রিয়া একটা সেল অর্গানেল, তাহলে সেল অর্গানেলের বাহিরে থাকবে কি ভাইয়া? সেলের বাদ বাকি জিনিস, যেটাকে অ্যাজ এ হোল সাইটোপ্লাজম বলতে পারি। ঠিক আছে কি কথাটা? তারপর ভাইয়া এটা তো হচ্ছে মেমব্রেন, মেমব্রেনের ভেতরে তাহলে থাকবে কি? মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনের ভেতরে থাকে কি? ভেতরে থাকে ম্যাট্রিক্স। ঠিক আছে কি কথাটা? তাহলে এটা হচ্ছে ভাই বাহিরের আবরণ, এটা হচ্ছে ভাইয়া ভেতরের আবরণ। ঠিক আছে কি কথাটা? দুইটা আবরণের মধ্যে কি আছে ভাইয়া? দুইটা আবরণের মধ্যে আছে হচ্ছে গিয়ে ইন্টারমেমব্রেন স্পেস। ইন্টারমেমব্রেন স্পেস বা আন্তঃকোষীয় ফাঁক, যেটাই আমরা বলি না কেন। ঠিক আছে কি কথাটা? তাহলে ভাই ছবি, এই যে আমি যা যা বুঝাইলাম সবগুলো কথা কিন্তু এই ছবির মধ্যে আছে। এটা হচ্ছে বাহিরের আবরণ, এটা হচ্ছে ভেতরের আবরণ। দুই আবরণের মাঝখানে আছে কি? আন্তঃঝিল্লির ফাঁকা স্থান। বাহিরের আবরণের বাহিরে আছে কি? কোষের সাইটোপ্লাজম বা সাইটোসল, যেটি আমরা বলি না কেন। ভেতরের আবরণের ভেতরে আছে কি ভাই? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স। ক্লিয়ার? এন্ড ভাইয়া আমাদের এই দুই মেমব্রেনের মাঝেই দেখো, বা ভেতরের মেমব্রেনের মাঝে অ্যাকচুয়ালি, ভেতরের যে মেমব্রেন, ইনার মেমব্রেন, এই ইনার মেমব্রেনের মাঝেই আছে হচ্ছে কি কিছু কমপ্লেক্স, যে কমপ্লেক্স গুলো অ্যাকচুয়ালি অ্যাটেন্ড করতেছে কিসের মধ্যে ভাই? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্যে অ্যাটেন্ড করতেছে। আশা করি আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের লোকেশন কোথায় হয় সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। ঠিক আছে কি কথাটা? আসো, তাহলে ভাই মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন এটা হচ্ছে গিয়ে স্থান, এন্ড আমাদেরকে যদি আরো স্পেসিফিক বলে কোন মেমব্রেন, বাহিরেরটা না ভেতরেরটা, তাহলে আমরা সেটাও জানি কোন মেমব্রেন ভেতরের মেমব্রেনে হয়। ঠিক আছে, যে এখানেও লিখে আছে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন। ওকে। তো এখন ইনার মেমব্রেনের মধ্যে ভাই আছেটা কি? আছে হচ্ছে গিয়ে চারটা কমপ্লেক্স। চারটা কমপ্লেক্স কি কি ভাই? কমপ্লেক্স ওয়ান, সেটা হচ্ছে NADH ডিহাইড্রোজেনেস, নামগুলো জাস্ট মনে রাখলেই হবে। কমপ্লেক্স টু সাকসিনেট ডিহাইড্রোজেনেস, কমপ্লেক্স থ্রি সাইটোক্রোম কমপ্লেক্স, কমপ্লেক্স ফোর সাইটোক্রোম অক্সিডেজ। ওকে। এখান থেকে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ভাই চারটা তো কমপ্লেক্স আছে, খুবই ভালো কথা। চারটা কমপ্লেক্সের মধ্যে ভাইয়া তিনটা হচ্ছে মাল্টিপ্রোটিন স্ট্রাকচারালি, আর একটা হচ্ছে কি ভাই একক পেরিফেরাল প্রোটিন। ঠিক আছে কি কথাটা? তার মানে কি ভাইয়া, তিনটা মাল্টিপ্রোটিন আর একটা হচ্ছে গিয়ে পেরিফেরাল প্রোটিন। এখন দরকারি কথা কোনটা ভাইয়া? একক পেরিফেরাল প্রোটিন কোনটা? সেটা হচ্ছে ভাই সেকেন্ড ওয়ান। সেকেন্ড ওয়ানটা হচ্ছে কি একক পেরিফেরাল প্রোটিন, সেটার নাম কি ভাইয়া? সাকসিনেট ডিহাইড্রোজিনেস। ক্লিয়ার ভাইয়া? আশা করি কারো কোনো সমস্যা নেই। চলো আমরা আস্তে আস্তে একটু এই ছবি থেকেই বোঝার চেষ্টা করি যে এখানে কি বোঝানোর চেষ্টা করেছে। দেখো ভাইয়া, আমরা বারবার বলতেছিলাম আমরা চেঞ্জ করতে চাই, কাদেরকে চেঞ্জ করতে চাই? NADH2 কে চেঞ্জ করতে চাই, চেঞ্জ করতে চাই FADH2 কে। বানাতে চাই কি? বানাতে চাই হচ্ছে কি ভাইয়া এটি। চেঞ্জ করতে চাই NADH2 কে, FADH2 কে, কিন্তু তৈরি করতে চাই ভাইয়া এটি। ওকে। দেখো ভাইয়া, এটা হচ্ছে যে কমপ্লেক্স গুলো, চারটা কমপ্লেক্স আমরা পড়ে আসছিলাম সেগুলা। তো ভাইয়া এই কমপ্লেক্সের মধ্যে এসে অ্যাড হচ্ছে কে ভাইয়া? NADH2 অ্যাড হচ্ছে এই কমপ্লেক্সের মধ্যে, এসে অ্যাড হলো কে ভাইয়া? NADH2। NADH2 কি করবে ভাইয়া? হাইড্রোজেনটাকে এখানে পাস করে দিবে। হাইড্রোজেনটাকে মাঝখানে যে স্পেসটা আছে, মাঝখানে সেই স্পেসটার মধ্যে, এই জায়গাটার মধ্যে পাঠিয়ে দিবে হাইড্রোজেন। ঠিক আছে কি কথাটা? ওকে, পাঠিয়ে দিল। এখন সাথে একটা ইলেকট্রন বের হবে, এর থেকে একটা কি বের হবে? একটা ইলেকট্রন বের হবে। ইলেকট্রনটা কে ট্রান্সফার হবে,
এই জায়গাটা দিয়ে আস্তে আস্তে করে ট্রান্সফার হবে। এখন ইলেকট্রনটাকে ট্রান্সফার করবে এরকম একটা ট্রান্সপোর্টার লাগবে, মানে সহজ কথায় ভাই ইলেকট্রনে যাওয়ার জন্য একটা গাড়ি লাগবে। গাড়ির নাম কি ভাইয়া? সেই গাড়িটা হচ্ছে গিয়ে ইউবি কুইনন। সেই গাড়িটা কি ভাইয়া? সেই গাড়িটা হচ্ছে গিয়ে ইউবি কুইনন। ক্লিয়ার কি কথাটা ভাইয়া? আশা করি কার কোনো সমস্যা নেই। তাহলে ছিল হচ্ছে NaDH2, সেটা ভেঙে একটা হাইড্রোজেনেস এই স্পেসে চলে আসলো, একটা ইলেকট্রন এখান দিয়ে আস্তে আস্তে সামনে চলে গেল, আর NaDH2 টাকে ছেড়ে NAD টা সিম্পলি এই জায়গাতে রয়ে গেল, ম্যাট্রিক্সের মধ্যে এটা রয়ে গেল। ওকে, খুবই ভালো কথা ভাইয়া। একজনের এক চেঞ্জ, যাকে চেঞ্জ করতে চাচ্ছিলাম তার ফার্স্ট স্টেপের কাজ শেষ। এবার আসো আরেকজনের কাজ, FeDH2, ওকেও আমরা চেঞ্জ করতে চাই। FeDH2 সেম ভাবে হাইড্রোজেনটাকে ছেড়ে দিবে, হাইড্রোজেনটা চলে যাবে মাঝখানের স্পেসে, আর ইলেকট্রনটা আস্তে করে এখানে ট্রান্সপোর্টারের নাম কি ভাইয়া? সাইটোক্রোম সি। ট্রান্সপোর্টারের নাম কি ভাইয়া? সাইটোক্রোম সি। সাইটোক্রোম সি হয়ে এদিকে আস্তে আস্তে মুভ করবে ইলেকট্রনটা, এন্ড FeDH2 অ্যাকচুয়ালি কনভার্ট হয়ে যাবে কিসে? FeD তে কনভার্ট হয়ে যাবে। ওকে, কারো কোনো সমস্যা আশা করি নেই। এরপরে ভাইয়া, এখন ইলেকট্রন গুলো আসছে আসছে আসছে, কোথায় আসলো ভাইয়া? এই এই কমপ্লেক্সের মধ্যে আসলো। এই কমপ্লেক্সে আসার পরে হবেটা কি ভাইয়া? হবেটা হচ্ছে গিয়ে সেই ইলেকট্রন গুলাকে ভেতরে মানে ম্যাট্রিক্সে দিবে, ম্যাট্রিক্সে গিয়ে সে একটা রিয়েকশন করবে। কি রিয়েকশন ভাইয়া? রিয়েকশনটা হচ্ছে গিয়ে ভাইয়া অক্সিজেনের সাথে ওই ইলেকট্রন গুলো অ্যাড হবে, আর গিয়ে চারটা হাইড্রোজেন আয়নের সাথে অ্যাড হয়ে দিন শেষে বানায় ফেলবে কি ভাইয়া? পানি তৈরি করে ফেলবে। দিন শেষে তৈরি করে ফেলবে কি? পানি। ক্লিয়ার কি ভাইয়া? আমাদের এই 3 নাম্বার কমপ্লেক্সের মধ্যে রিয়েকশনটা আশা করি তার কোনো সমস্যা নেই। ওকে, এখন যেটা ভাইয়া ঝামেলা হয়েছে, সেই ঝামেলাটা হচ্ছে যে ভাইয়া দেখো, ও এদিকে H+ পাঠাচ্ছে, ও এদিকে H+ পাঠাচ্ছে, তাহলে এই জায়গা থেকে ভাইয়া H+ এর কনসেন্ট্রেশন বেড়ে যাবে না? এই জায়গাতেও H+ আছে কিন্তু সংখ্যায় কম। ধরে এই জায়গায় আছে 10টা কিন্তু এই জায়গায় হয়ে গেছে ভাই 100টা। ঠিক আছে কি কথাটা? এখানে ভাই H+ এর কনসেন্ট্রেশন বেশি, এখানে H+ এর কনসেন্ট্রেশন কম। সেটা যেটা ভাইয়া সবচেয়ে বেশি ঝামেলার ব্যাপার, সেই ঝামেলাটা হচ্ছে যে ভাইয়া H+, আমি বারবার বলছি H+, সেটা কি ভাইয়া? আয়োনাইজড বা চার্জ। ঠিক আছে কি কথাটা? চার্জের চার্জ যদি এক পাশে বেশি এক পাশে কম হয়ে যায় তাহলে তো ভাইয়া খুবই এক সমস্যা হয়ে যায়, ইমব্যালেন্স যেটা ক্রিয়েট হয়, তার মানে একটা প্রান্ত পজিটিভলি চার্জ হয়ে যায় আর একটা প্রান্ত নেগেটিভলি চার্জ হয়ে যায়। এরকম তো হতে দেওয়া ভাইয়া যাবে না, আমরা চার্জের অসমতা মেনে নিব না। ঠিক আছে কি কথা? আমরা সবাই ভাই বৈষম্য বিরোধী, তো আমরা কোনো চার্জের বেলাতে কোনো বৈষম্য আমরা করতে চাচ্ছি না। তাহলে এখানে তো এসে গেছে, এই কমপ্লেক্সের জন্য এখানে H+ এসে গেছে, এই কমপ্লেক্সের জন্য এখানে H+ এসে গেছে, তাহলে এখন আমরা কিভাবে ব্যালেন্স করতে পারি? পাঠায় দাও আবার, পুশব্যাক মারো, ম্যাট্রিক্সের মধ্যে ওদেরকে আবার ঢুকাই দিলে হয়ে গেল, ঝামেলা শেষ। তাহলে ভাই আর ম্যাট্রিক্সের মধ্যে ওদেরকে প্রবেশ করায় দিবে কি ভাই? এখানে দেখো একটা কি বলে ফানেলের মতো একটা স্ট্রাকচার ওরা এঁকে দেখাইছে, সেটাও একটা এনজাইম। সেই এনজাইমের নাম কি ভাইয়া? এটিপি সিনথেজ এনজাইম। ঠিক আছে কি কথাটা? এটিপি সিনথেজ এনজাইম। ওর অ্যাকচুয়ালি কাজটা কি ভাইয়া? ওর অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে যে ভাইয়া, যে গ্রেডিয়েন্টটা তৈরি হয়েছিল, কিসের গ্রেডিয়েন্ট ভাইয়া? H+ আয়নের গ্রেডিয়েন্ট। ঠিক আছে কি কথাটা? মানে এখানে বেশি এখানে কম, এখানে বেশি এখানে কম, এই গ্রেডিয়েন্টটাকে ব্যালেন্স করে দিবে। গ্রেডিয়েন্টটাকে কি করে দিবে ভাইয়া? ব্যালেন্স করে দিবে, হাইড্রোজেন গুলাকে এদিক দিয়ে পাস করায় দিবে। ঠিক আছে কি কথাটা? হাইড্রোজেন গুলাকে এদিকে পাস করায় দিবে। তো ভাইয়া, এই যে পাস যে করাচ্ছে, কিসের জন্য পাস করাচ্ছে? কনসেন্ট্রেশনের জন্য। এক জায়গায় ঘনত্ব বেশি এক জায়গায় ঘনত্ব কম, দ্যাটস ওয়াই কি করে দিচ্ছে ভাইয়া? পাস করায় দিচ্ছে। ঠিক আছে কি কথাটা? তো ঘনত্বের ডিফারেন্সের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্টকে আমরা কি বলি ভাইয়া? বলি হচ্ছে গিয়ে আমরা ব্যাপন বা অসমোসিস। বলি হচ্ছে কি ভাইয়া? ব্যাপন বা অসমোসিস। ঠিক আছে কি কথাটা? এখন ভাই এটা কেমন অসমোসিস? এটা কেমি অসমোসিস কেন নাম দিল? কেমি অসমোসিস নাম দেওয়ার রিজনটা হচ্ছে ভাই, পার্টিকেল গুলা কিরকম ভাইয়া? পার্টিকেল সবগুলো হচ্ছে কি চার্জ। ঠিক আছে কি কথাটা? পার্টিকেল গুলো হচ্ছে গিয়ে চার্জ। আমরা যে ছোটবেলায় অ্যামোনিয়ার ব্যাপন, কত কিছু কত রকম গ্যাসের ব্যাপন সবকিছু পড়ে আসলো, ওগুলোতে কিন্তু চার্জড পার্টিকেল ছিল না। ঠিক আছে, এখানে এগুলো চার্জ। দ্যাটস এই প্রসেসটাকে আমরা নাম দিয়ে দিলাম কি ভাইয়া? কেমিওসমোসিস। ঠিক আছে কি কথাটা? এখানে ব্যাপন হচ্ছে কিসের জন্য? কনসেন্ট্রেশনের পার্থক্যের জন্যই ব্যাপন হচ্ছে। কার ব্যাপন হচ্ছে? চার্জ পার্টিকেলের হচ্ছে, দ্যাটস এই নাম দিয়ে দিলাম কেমিওসমোসিস। খুবই সুন্দর কথাবার্তা ভাইয়া। তো এখন তুমি নিজেই চিন্তা করো, একটা চেইনের মধ্যে দিয়ে অনেকগুলো H+ মুভ করতেছে হঠাৎ করে,
তাহলে ভাই এখানের মধ্যে কি তৈরি হবে ভাইয়া? এখানেও আমাদের কিছু এনার্জি জেনারেট হবে, এখানে আমাদের কি হবে, কিছু পরিমাণে এনার্জি জেনারেট হবে। ওই যে এনার্জি জেনারেটটা হলো, মানে সহজ কথায় ওই যে আমরা ভাইয়া জল বিদ্যুৎ প্রকল্পের কাহিনীগুলো দেখছি না, যে কি হয়, একটা ঢালু বরাবর উপর থেকে নিচে হচ্ছে কি অনেক স্পিড নিয়ে পানি পড়ে, পানি পড়লে এখানে আস্তে করে কি হয়, পড়লো তো ভাই পানি, কিন্তু এখানে টারবাইন ঘুরে এখানে কি জেনারেট হয়ে যায়, ইলেকট্রিসিটি জেনারেট হয়ে যায়। এখানকার ঘটনাটা অনেকটা ওইরকম। আশা করি আমি তোমাদেরকে ভাই বুঝাতে পেরেছি। যাই হোক, তো এখানে যে এনার্জিটা জেনারেট হয় সেই এনার্জিটা দিয়ে আমরা করে ফেলি কি ভাইয়া, সেই এনার্জিটা দিয়ে আমরা করে ফেলি হচ্ছে গিয়ে এডিপি এর সাথে ফসফেট অ্যাড করে বানায় ফেলি ATP। যে পরিমাণে এনার্জিটা স্টোর হয়ে, সরি, তৈরি হয়েছিল, সেই এনার্জিটা এখন এর ভিতরে কি হয়ে গেল ভাইয়া, আটকায় গেল। বুঝছেন কি কথাটা? যে পরিমাণে এনার্জিটা এখানে উপর থেকে নিচে আসার সময় তৈরি হয়েছিল, সেই এনার্জিটা এখন এর মধ্যে কি হয়ে গেছে ভাইয়া, আটকায় গেছে। আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। চলো, তাহলে তো হইলোই ভাইয়া, আমরা NADH2 কে ভেঙে এটিপি বানাইলাম, FADH2 কে ভেঙে এটিপি বানাইলাম, এটাই তো ভাই আমাদের চতুর্থ স্টেপের উদ্দেশ্য ছিল। হ্যাঁ ভাইয়া, আমাদের চতুর্থ স্টেপের উদ্দেশ্য সাকসেসফুল, এন্ড আমাদের ভাইয়া অ্যাকচুয়ালি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন পড়া শেষ। তো তোমরা যারা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কে ভয় পেতে, আশা করি তাদের আর ভয়টুকু থাকবে না। ঠিক আছে ভাইয়া, আসো, এখান থেকে আমাদের আর একটা এমসিকিউ মনে রাখা লাগবে, এই যে এটিপি সিনথেস, একে নিয়ে একটা এমসিকিউ মনে রাখা লাগবে। সেই এমসিকিউ হচ্ছে, এটা হচ্ছে কি আমাদের, এটা লাগবে না, প্রকৃতিতে অবস্থিত ক্ষুদ্রতম রোটারি মোটর। ঠিক আছে কি কথাটা? এটা আমাদের কষ্ট করে মনে রাখা লাগবে। তারপরে ভাইয়া অক্সিজেনের প্রয়োজনীয়তা, এগুলো খুব সহজ সহজ পড়ালেখা। এই যে ভাইয়া আরেকটা এমসিকিউ দেখতে পাচ্ছ না, এই যেটা যে কত ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। কেন ইম্পর্টেন্ট ইনফরমেশন ভাইয়া? আমরা জানি কি ভাইয়া, অক্সিজেনের অভাবে সেলগুলা মারা যায়। ঠিক আছে কি কথাটা? অক্সিজেনের অভাবে সেলগুলো মারা যায়। কেন ভাইয়া সেলগুলো মারা যায়? কারণ তারা শক্তি তৈরি করতে পারে না। কেন ভাইয়া? অবাধ শ্বসন প্রক্রিয়া করতে পারে না? হ্যাঁ ভাইয়া, অবাধ শ্বসন প্রক্রিয়া করতে পারে, কিন্তু অবাধ শ্বসন কোথায় করা সম্ভব হয় না ভাইয়া? আমাদের ব্রেইনে কখনোই অবাধ শ্বসন চালানো সম্ভব হয় না। ব্রেইনের যে নার্ভ সেল, ওগুলোর মধ্যে কখনোই অবাধ শ্বসন চালানো সম্ভব হয় না। তাহলে তুমি যদি অক্সিজেনের অভাবে ভুগো, তাহলে ভাইয়া তোমার ব্রেন সেল গুলো অবাধ শ্বসন চালাতে পারতেছে না, এন্ড সবাধ শ্বসনও চালাতে পারতেছে না, কারণ অ্যাকচুয়ালি অক্সিজেন নাই। তাহলে দিন শেষে তারা কি হবে, মারা যাবে, একদম ইনস্ট্যান্টলি মারা যাবে। ঠিক আছে কি কথাটা? কিন্তু ভাইয়া তোমার বডির অন্যান্য সেলগুলো তোমার অক্সিজেনের অভাব হয়েছে তো কি হয়েছে, তারা কিছুটা সময় অবাধ শ্বসন প্রক্রিয়ায় তার এনার্জিটুকু তৈরি করে নিয়ে বেঁচে থাকতে পারে। লং টাইম হলে অবশ্যই মারা যাবে, কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম তারা সার্ভাইভ করতে পারবে। কিন্তু পারবে না কি ভাইয়া, পারবে না হচ্ছে কি আমাদের ব্রেইন সেল। ঠিক আছে কি কথাটা? তো সেখান থেকে ইনফরমেশনটা দরকারি হয়ে গেছে যে আমাদের ফলে অক্সিজেন অভাব হলে সবার আগে মারা যায় কি ভাইয়া, অক্সিজেনের অভাব হলে সবার আগে মারা যায় হচ্ছে কি স্নায়ুকোষ। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। চলো চলো চলো। হ্যাঁ ভাইয়া, এই আর এক চার্ট, চার্টের মধ্যে দেখো, আমি, তোমরা যদি খেয়াল করে থাকো, আমি বারবার বলে আসি, গ্লাইকোলাইসিসে কি বানাইছিলাম, দুইটা এটিপি বানাইছিলাম, দুইটা NADH2 তৈরি করেছিলাম। পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন মানে সেকেন্ড স্টেপ, সেখানেও কি তৈরি করেছিলাম, দুইটা NADH2 তৈরি করেছিলাম। যেটা আমরা পড়িনি সেটা হচ্ছে কি ভাই, ক্রেস্ট চক্রতে কি হয়েছিল, ক্রেস্ট চক্রতে হচ্ছিল ভাইয়া আমাদের 6টা NADH2 তৈরি হয়েছিল, দুইটা FADH2 তৈরি হয়েছিল, দুইটা এটিপি তৈরি হয়েছিল। ঠিক আছে কি কথাটা? ওকে, খুবই ভালো কথা। এখন তাহলে ভাইয়া আমাদের এটিপিটা তো ডিরেক্ট চলে আসলো, এটিপি এটিপি ডিরেক্ট চলে গেছে এদিকে, দুইটা এটিপি NADH2 থেকে এদিক দিয়ে যাবে, NADH2 থেকে এদিকে যাবে। এদিকে গেলে ভাই আমরা একটা জিনিস আশা করি জানি, যে একটা NADH2 সমান সমান হচ্ছে কি ভাইয়া, তিনটে এটিপি, আর একটা FADH2 সমান সমান হচ্ছে কি ভাইয়া, দুইটা এটিপি। ওকে, তাহলে ভাইয়া দুইটা থেকে তো হওয়ার কথা কয়টা, ছয়টা। এখানে তারা বলছে চারটা নট ছয়টা, এটার রিজনটা কি ভাইয়া? এটার রিজনটাই হচ্ছে কি আমাদের 9-10 এর পড়ার সাথে একটু করে ডিফারেন্স তৈরি করে দেয়, এটা আমি বুঝাই দিচ্ছি ভাইয়া। দেখো, ছবিটা কই আঁকছিলাম, এটা হচ্ছে ভাই আমাদের মাইটোকন্ড্রিয়া, আর ধরো এটা হচ্ছে কি আমাদের কি ভাইয়া, সেল, সাইটোপ্লাজম। তো ভাইয়া গ্লাইকোলাইসিস হচ্ছিল হচ্ছে এই ভাই এই যে সাইটোপ্লাজমের মধ্যে, গ্লাইকোলাইসিস হচ্ছিল কোথায় ভাইয়া, সাইটোপ্লাজমের মধ্যে। তো এখন সাইটোপ্লাজমের মধ্যে হয়ে এখানে কি তৈরি হলো ভাইয়া, পাইরুভিক অ্যাসিড তৈরি হলো। এখন পাইরুভিক অ্যাসিডের তো এই জায়গাটা ক্রস করে এদিকে যাইতে হবে,
তাইলে না সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ এগুলো রান করবে। সাইটোপ্লাজমের মধ্যে সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ রান করে না ভাইয়া। তাহলে ও যে এসে এই দেয়াল ফুটা করবে, এই দেয়াল ফুটা করবে, ওর কিছু কি হয়ে যায় ভাইয়া, এই দেয়াল গুলার মধ্যে যারা প্রোটেক্টর হিসেবে আছে ওদেরকে কি দেওয়া লাগে ভাইয়া, ঘুষ দেওয়া লাগে, ঠিক আছে কি কথাটা, সেই ঘুষ দিতে গিয়ে ওর কিছু পরিমাণে শক্তি কমে যায়। তাহলে ওর আমাদের কোথায় কোথায় কোথায়, হ্যাঁ, এখানে আমাদের যেটা তৈরি হওয়ার কথা ছিল ছয়টা, কারণ একটা এনএডিএইচ টু সমান সমান তিনটা, তাহলে দুইটা এনএডিএইচ টু সমান সমান স্বাভাবিকভাবে ছয়টা হয়। সেখানে ভাইয়া একটা করে এটিপি কম তৈরি হয়, সেখানে ছয়টা না হয়ে তৈরি হয় কয়টা ভাইয়া, চারটে এটিপি তৈরি হয়। আশা করি আমি তোমাদেরকে রিজনটা বুঝাতে পেরেছি। আর এখানে আবার এনএডিএইচ টু থেকে সেটা ঠিকই ছয়টা এটিপি তৈরি করলো। ক্রিবস চক্রে ছয়টা এনএডিএইচ টু থেকে 18টা এটিপি, 318। দুইটা এনএডিএইচ টু থেকে দুই দুগুণে চার, চারটে এটিপি, দুইটা এটিপি সরাসরি চলে যায়। এন্ড অ্যাজ এ হোল আমরা যদি সবগুলাকে যোগ করি, দিন শেষে আমরা পাই হচ্ছে ভাইয়া 36টা এটিপি। আশা করি কারো কোনো সমস্যা নেই। ওকে, তাহলে ভাইয়া, তাহলে ভাইয়া এখান থেকে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ভাইয়া, আমরা যদি গ্লুকোজকে পোড়াই, বার্ন রিয়েকশন যেটা, আমরা যদি গ্লুকোজকে পোড়াই তাহলে সেখানে শক্তি বেরোয় কত ভাইয়া, 686 কিলো ক্যালোরি শক্তি তৈরি হয়, ঠিক আছে কি কথাটা। কিন্তু ভাইয়া আমরা তো বডির ভেতরে তার আগুন দিয়ে পোড়াচ্ছি না ভাইয়া, ঠিক আছে, বডির মধ্যে কি করছি ভাইয়া, শ্বসন চালাচ্ছি, প্রসেস চালাচ্ছি। সে প্রসেস করলে আমরা অ্যাকচুয়ালি পাই কিরকম শক্তি ভাইয়া, সেখানে প্রসেস করলে আমরা পাই হচ্ছে কি ভাই 380 কিলো ক্যালোরি অথবা 360 কিলো ক্যালোরি, এরকম আমরা একটা পাই, ঠিক আছে কি কথাটা। পুরাইলে কিন্তু পাইতাম হচ্ছে কি 686, কিন্তু আমরা পুরাচ্ছি না, আমরা শ্বসনের মধ্যে দিয়ে দিচ্ছি, শ্বসনের মধ্যে দিয়ে দিলে আমরা 360 কিলো ক্যালোরির মতো পাই, ঠিক আছে কি কথাটা। তাহলে ভাইয়া গ্লুকোজের শক্তি দেওয়ার ক্ষমতা 686, তো সে কি 686 দিচ্ছে? দিচ্ছে না, সে দিচ্ছে কত, 360। তাহলে সেটাই আমাদের কার্যক্ষমতা, আমরা যে ছোটবেলার এফিসিয়েন্সি কর্মদক্ষতা যেরকম ম্যাথ করেছিলাম ফিজিক্সে, সেরকম প্রসেস যদি আমরা করি সেক্ষেত্রে কর্মদক্ষতা 55.4%, কারো কারো মতো 40%, এরকম একটা সংখ্যা দেওয়া আছে। এগুলো আমাদের জাস্ট এমসিকিউর জন্য ভাইয়া মনে রাখা লাগবে। আশা করি কারো কোনো সমস্যা নেই। চলো ভাইয়া, তাহলে এতক্ষণ আমরা কি পড়লাম কষ্ট করে, এতক্ষণ আমরা কষ্ট করে পড়লাম হচ্ছে ভাইয়া সবাত শোষণ এন্ড সবাত শোষণের চারটা স্টেপ। চারটা স্টেপের মধ্যে গ্লাইকোলাইসিসটা ইন ডিটেলস আমরা পড়েছি। বাদ বাকি গুলোর মধ্যে ভাইয়া আমরা কোথায় হয়, কি হয়, অ্যাজ এ হোল আমরা পড়েছি, ঠিক আছে কি কথাটা। সেকেন্ড স্টেপ অবাত শোষণ। অবাত শোষণের মধ্যে মোটা দাগের দরকারি কথা কি, অক্সিজেন লাগে, ঠিক আছে। অক্সিজেন না লাগলে ভাইয়া হয়টাই, অক্সিজেন না লাগলে হয় হচ্ছে কি ভাইয়া, এর মধ্যে দুইটা স্টেপ হয়। কয়টা স্টেপ হয় ভাইয়া, দুইটা। আমাদের সবাত শোষণের স্টেপ কয়টা ছিল ভাইয়া, চারটা। এখানে স্টেপ কয়টা, দুইটা। এন্ড একটা স্টেপ আমরা অলরেডি জানি, গ্লাইকোলাইসিস। কেন গ্লাইকোলাইসিস আমরা পড়ে আসছি ভাইয়া, অবাত এবং সবাত দুইটারই কমন স্টেপ কি ভাইয়া, গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস সম্পর্কে আমরা ইন ডিটেল সব জানি। তাহলে ভাই গ্লাইকোলাইসিস শেষে তৈরি হলো কি ভাইয়া, পাইরুভিক অ্যাসিড। এখন পাইরুভিক অ্যাসিড ওইটাতে হয়ে যেত কি কমপ্লিট জারণ, কিন্তু এটাতে কমপ্লিট না হয়, এটাতে হয় কি ভাইয়া, ইনকমপ্লিট জারণ, ঠিক আছে কি কথাটা। এটাতে কমপ্লিট জারণ না হয়ে হয় কি ভাইয়া, ইনকমপ্লিট জারণ। এখন ইনকমপ্লিট জারণ হতে পারে কয় ভাবে ভাইয়া, দুই ভাবে হতে পারে। একটা তৈরি করে ফেলে কি ভাইয়া, একটাতে তৈরি হয় হচ্ছে কি ইথানল, আরেকটাতে তৈরি হইতে পারে কি ভাইয়া, আরেকটাতে তৈরি হইতে পারে হচ্ছে কি ল্যাকটিক অ্যাসিড। চলো আমরা রিয়েকশন গুলা দরকারি কথাবার্তা। দেখো ভাইয়া, পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিডটা সবার আগে কিসে কনভার্ট হয়ে গেল ভাইয়া, এসিটালডিহাইড মানে অ্যালডিহাইডে কনভার্ট হয়ে গেল। পাইরুভিক অ্যাসিড ছিল একটা 3 কার্বনের কম্পাউন্ড, এসিটালডিহাইড একটা 2 কার্বনের কম্পাউন্ড। তাহলে একটা কার্বন কমে গেছে, কি হিসেবে কমে গেছে ভাই, কার্বন ডাই অক্সাইড হিসেবে বের হয়ে গিয়েছে। কার্বন ডাই অক্সাইড হিসেবে বের হয়ে গেছে মানে কার্বন, কার্বন কমে গেছে। কার্বন কমে গেলে ওই ধরনের রিয়েকশন পাতিগুলাতে কোন এনজাইম কাজ করে ভাইয়া, কার্বক্সিলেজ এনজাইম কাজ করতেছে। খুবই ভালো কথা। পরের স্টেপে কি হয়েছে ভাই, পরের স্টেপে হচ্ছে গিয়ে যেটা এসিটালডিহাইড ছিল সেটা কিসে চলে গেছে ভাইয়া, সেটা চলে গেছে হচ্ছে কি ইথানলে, ঠিক আছে কি কথাটা। অ্যালডিহাইড থেকে চলে গেল কোথায় ভাইয়া, অ্যালকোহলে। অ্যালডিহাইড থেকে চলে গেল কোথায়, অ্যালকোহলে। আমরা জানি অ্যালডিহাইড থেকে অ্যালকোহলে যাইতে হলে কি করা লাগে ভাইয়া, বিজারণ করা লাগে। যেখানে জারণ বিজারণ সেখানে কি এনজাইম ভাইয়া, ডিহাইড্রোজিনেজ এনজাইম, ঠিক আছে কি কথাটা। ওকে, এন্ড এটা, এই রিয়াকশনটা হওয়ার সময় একটা আমাদের চেঞ্জ হয়, কি চেঞ্জ হয় ভাইয়া, আমরা মনে করে দেখো গ্লাইকোলাইসিসে এনএডিএইচ2 তৈরি করেছিলাম। গ্লাইকোলাইসিসে কি করেছিলাম ভাইয়া, এনএডিএইচ2 তৈরি করেছিলাম। সেই এনএডিএইচ টা খরচ হয়ে আবার এনএডি তে কনভার্ট হয়ে যায়।
মানে যেটা আমরা তৈরি করেছিলাম শক্তির জন্য সেটাও আবার এখানে কি হয়ে যাচ্ছে ভাইয়া, খরচ হয়ে যাচ্ছে। ঠিক আছে কি কথা? তাহলে ভাইয়া অবাত শোষণে শক্তি হিসেবে টিকে কি ভাইয়া? টিকে হচ্ছে শুধুমাত্র দুই অণু এটিপি। ঠিক আছে, পাইরুভিক অ্যাসিড তো ভাঙলোই, স্বাভাবিক, পাইরুভিক অ্যাসিড ভাঙতেই হবে। NADH2 টাও খরচ হয়ে গেল, কিন্তু টিকলো কে ভাইয়া? টিকলো হচ্ছে গিয়ে জাস্ট দুই অণু এটিপি। ওকে, শেষ ভাই, আমাদের ফার্স্ট রাস্তাটা শেষ। আরেকটা রাস্তা কি আছে ভাই? আরেকটা রাস্তা আছে হচ্ছে গিয়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি। ওকে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে পারে কি? ল্যাকটিক অ্যাসিড হয় কোথায় ভাইয়া? হয় হচ্ছে গিয়ে কিছু ব্যাকটেরিয়া প্রাণীতে, বিশেষ করে পেশিতে। আমাদের প্রাণ, আমাদের বডির কই হইতে পারে এই প্রসেসটা ভাইয়া? পেশিতে হইতে পারে। ল্যাকটিক অ্যাসিড অধিক উৎপন্ন হয় অবাষণ আণুবীক্ষণিক জীবের শক্তি উৎপাদনে একমাত্র করে। আণুবীক্ষণিক জীব মানে সোজা কথা ভাইয়া ব্যাকটেরিয়া একদম। তারপরে আসো ভাই, আবার সেম একই কথা, পাইরুভিক অ্যাসিড কয় কার্বনের? 3 কার্বনের মানুষ। ল্যাকটিক অ্যাসিডও কয় কার্বনের? 3 কার্বন। ভাই কষ্ট করে ল্যাকটিক অ্যাসিডের এই রিয়েকশন যদি তোমরা মনে রাখো তাহলে তো ল্যাকটিক অ্যাসিডের সংকেত এইভাবে মনে রাখতে হচ্ছে। আবার সেম একই কথা ভাইয়া, NADH2 যেটা তৈরি হয়েছিল সেটা কি হয়ে যাবে? খরচ হয়ে যায়। ঠিক আছে কি কথা? যেখানে এখানে জারণ বিজারণ হয় সেখানে এনজাইম হিসেবে থাকে কি ভাইয়া? ডিহাইড্রোজিনেজ এনজাইম থাকে। ওকে, দেখো ভাইয়া, যেটা আমি বলে এসেছিলাম সেটা হচ্ছে গ্লুকোজ থেকে দিন শেষে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে, সাথে এটিপি কয়টা তৈরি হচ্ছে? দুইটা, বলে আসছিলাম। শক্তি পাচ্ছ 20 কিলো ক্যালোরি। এখানেও লেখা আছে গ্লুকোজ থেকে তৈরি হচ্ছে কি? অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। সাথে দুইটা কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, আর দুইটা এটিপি তৈরি হচ্ছে। দুইটা এটিপি থেকে শক্তি পাচ্ছ কত? 20 কিলো ক্যালোরি। ঠিক আছে কি কথাটা? আশা করি সবাইকে বুঝাতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমাদের অবাত শোষণ শেষ। অবাত শোষণের স্টেপ কয়টা? দুইটা, গ্লাইকোলাইসিস আর পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণটাও হইতে পারে কয় ভাবে? দুই ভাবে হতে পারে। একটা ভাবে হলে কি তৈরি হয়? ইথানল তৈরি হয়। আরেক ভাবে হলে কি তৈরি হয়? ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। এখন দেখো ভাইয়া, আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে ফার্মেন্টেশন বা গাজন। কি ভাইয়া গাজন বা ফার্মেন্টেশন জিনিসটা বুঝাই দিই। কি বুঝাবো ভাইয়া? তোমার বডির ভেতরে যদি ঘটে তাহলে সেটা হচ্ছে অবাত শোষণ, বডির বাহিরে যদি ঘটে তাহলে সেটা হচ্ছে গিয়ে গাজন। মানে কি ভাইয়া? মানে হচ্ছে গিয়ে ভাইয়া দেখো, আমাদের এনজাইম গুলো বডির ভেতরে আছে, দ্যাটস প্রসেস সবগুলো ঘটে বডির ভেতরে, তাহলে আমরা এটাকে বলবো অবাত শোষণ। এখন এমন ধরো হয়তো আমরা কি করলাম, আমরা এনজাইম গুলোকে বাইরে বের করে দিলাম, আমরা এনজাইম গুলোকে বাইরে বের করে দিলাম, বাহিরে এনজাইম গুলো বের হয়ে কিছু রিয়েকশন পাতি করলো, রিয়েকশন পাতি করে কনভার্ট হইলো, তখন বডির বাহিরে যদি ওইরকম রিয়েকশন ঘটে তখন ওই ধরনের রিয়েকশনকে আমরা বলবো হচ্ছে কি ভাইয়া? ফার্মেন্টেশন বা গাজন। ঠিক আছে কি কথাটা? ফার্মেন্টেশন বা গাজনের ডেফিনেশনটা ভাইয়া তোমরা পড়বা ক নাম্বারের জন্য, সরি, কই, ক নাম্বারের জন্য, যারা একাডেমিকের মানুষজন। ওকে, 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 ওকে। প্রকৃত কোষে এবং আদিকোষে জীবের শ্বসনের স্থানটা, জাস্ট লোকেশন গুলো মনে রাখবে। আমরা এগুলা মোটামুটি বেশ ভালো রকম ভাবে পড়ে এসেছি অলরেডি। তারপরে দেখো ভাইয়া, এইখান থেকে যদি স্যার মোটামুটি আগের দিনের মানুষ হয়, স্যার এরকম কোশ্চেন আগে দিত খুব ভালো মতন, যে অবাত শোষণের গুরুত্ব, অবাত শোষণ কি হয় বেকারি শিল্পে, আমাদের যে পাউরুটি ফোলানোর যে কাজ, সেই ফোলানোর কাজটা তৈরি হয় করে, মদ্য শিল্পে অ্যালকোহল প্রস্তুতি, দুগ্ধ শিল্পে, আয়ুর্বেদিক ওষুধ শিল্পে, চা, তামাক, কফি প্রক্রিয়াজাত, মাছ, মাংস শিল্প, ভিটামিন। আচ্ছা, এটা আবার কষ্ট করে মনে রেখো, কোন কোন ভিটামিন বানাই ভাইয়া? ভিটামিন B1 এন্ড B2 তৈরি করতে পারি। তারপরে তো ভাইয়া অবাত শোষণ আর ফার্মেন্টেশনের মধ্যেকার ডিফারেন্স, আমি মেইন ডিফারেন্সটা বলে দিছি ভাইয়া। কি বলছি? একটা ঘটে জীবিত কোষের মধ্যে, একটা ঘটে জীবিত কোষের বাহিরে। ঠিক আছে কি কথাটা? কোষের বাহিরে। Okay. এই জায়গাটা ভাইয়া আমাদের জন্য দরকারি। কি ভাইয়া দরকারি জিনিস? এটা হচ্ছে শ্বসনিক হার বা কোষেন্ট। কি জিনিস এটা বুঝাই। দেখো ভাইয়া, কি দেখবে? হ্যাঁ, এটা হচ্ছে ভাইয়া রিয়েক্টেন্ট, মানে সহজ কথায় হচ্ছে গিয়ে ভাইয়া বিক্রিয়ক। আর এটা হচ্ছে গিয়ে ভাইয়া উৎপাদ। অক্সিজেন হচ্ছে বিক্রিয়ক, কার্বন ডাই অক্সাইড হচ্ছে ভাইয়া উৎপাদ। তাহলে উপরে যদি বসাই আমরা উৎপাদ, নিচে বসাবো কি ভাইয়া? বিক্রিয়ক। ঠিক আছে, তাহলে উপরে বসালাম আমরা উৎপাদ, নিচে বসালাম আমরা বিক্রিয়ক। ঠিক আছে কি কথাটা? তাহলে ভাই আমরা সব রিয়েকশন পড়ে আসছি কার জন্য? সব রিয়েকশন পড়ে আসছি গ্লুকোজের জন্য। গ্লুকোজের বেলা কার্বন ডাই অক্সাইড তৈরি হয় কয়টা? 6টা। গ্লুকোজের পরে অক্সিজেন খরচ হয় কয়টা? 6টা। 6/6, দিন শেষে রেশিও আসে কত ভাইয়া? 1। তাহলে গ্লুকোজের শ্বসনিক হার বা রেসপিরেটরি কোশেন্ট এর ভ্যালু কত ভাইয়া?
এক। ঠিক আছে, কি কথাটা? ম্যালিক অ্যাসিডের আর কিউ কত ভাইয়া? 1.33। অলিক অ্যাসিডের রেসপিরেটরি কোশেন্ট কত ভাইয়া? 0.71। কষ্ট করে ভাইয়া এই ভ্যালু গুলা মনে রেখো, এমসিকিউ তে আসে ভাইয়া। শ্বসন প্রক্রিয়ার প্রভাব সমূহ খুব সহজ সহজ কথাবার্তা এখান থেকে, এটাতে এমসিকিউর জন্য খুব দরকারি যে শ্বসন প্রক্রিয়া ভালো চলে কোন টেম্পারেচারে, 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ভালো চলে। বাদ বাকি জিনিসপাতি গুলো পড়লেই পারা যায়। সহজ সহজ কথাবার্তা। শ্বসনের গুরুত্ব খুবই সহজ, জাস্ট পড়লেই পারা যায়। সবাত শ্বসন অবাত শ্বসনের মধ্যে ডিফারেন্স যদি স্যার ভালো মানুষ হয় তাহলে খ নাম্বার কোশ্চেন দিতে পারে, খুব সহজ প্রশ্নগুলা। সালোক সংশ্লেষণ শ্বসনের মধ্যেকার পার্থক্য, এটা তো ভাই ক্লাস 5 এর পড়ালেখা। শ্বসন ও দহনের মধ্যেকার পার্থক্য খুব বেশি দরকারি কিছু না। তাহলে ভাইয়া এর সাথে সাথে আমাদের এই চ্যাপ্টারটা অলমোস্ট শেষ, এন্ড এর সাথে সাথে আমাদের আজকের ক্লাস শেষ, এই চ্যাপ্টারটাও শেষ, শ্বসন ইন ডিটেলস পড়া শেষ। তো তোমাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, পড়ালেখা করো ভাইয়া।